আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আস্তে আস্তে উপস্থিতি হচ্ছে, উপস্থিতি কম আপাতত। আচ্ছা, তো আমার ভয়েস আপনাদের কাছে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে নাকি একটু জানাই দিন, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের ম্যাথ 7 ক্লাসের জন্য, যেটা অন্তরীকরণ, যেটা আমাদের ফার্স্ট পেপারে 9 চ্যাপ্টারের উপরে হবে। তো আপনাদের মেডিকেল প্রিপারেশন কেমন চলছে সবার? কেউ একজন মাইক ওপেন করে একটু আমাকে জানান যে আপনাদের কি সাউন্ডটা ভালোভাবে আসছে নাকি। তো আমাদের ক্লাস শুরু করি। তো প্রথমে আমার পরিচয় দিয়ে দেই, আমাকে হয়তো বা সবাই আপনারা কম বেশি চিনবেন, এরকম একটা ক্লাস নিয়েছি। আমি সিয়াম, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রুয়েট। আচ্ছা, তো তো অন্তরীকরণ চ্যাপ্টারের মধ্যে আমাদের যেগুলো ভার্সিটি লেভেলে যে টাইপের কোশ্চেন গুলো আসে, তার মধ্যে বেশিরভাগই এমসিকিউ এবং শর্ট টাইপ কোশ্চেন গুলো আসে। বেশি হার্ড বা বেশি লং কোশ্চেন গুলো আপনাদেরকে দেয় না, যেগুলো দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আসে, বুয়েট বা রুয়েটে আমাদের যেভাবে আসে। তো শর্ট অন্তরীকরণের ম্যাথের প্রবলেম সলভ খুব একটা বেশি হার্ড না, আপনারা অল্প প্র্যাকটিস করলে পারবেন, বেসড অন কিছু বেসিক কিছু সূত্র এবং ওগুলোর প্রতিপাদনের উপরেই। কিন্তু যে প্রবলেমটা বেশি হয় সেটা হলো যে আহ, কখন কোন সূত্রটা ইউজ করব বা কিভাবে ইউজ করব। অনেক সময় একবারেই সূত্র ইউজ করলে আমাদের অ্যান্সার আসে, কখনো আমাদের সমীকরণটাকে ভেঙে একটু ছোট করা লাগে, দেন সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার বের করতে হয়। তো ওই জিনিসটা আপনাদের আয়ত্তে আনার জন্য একটু প্র্যাকটিস করা লাগবে বেশি। এবং কিছু শর্টকাট তো অবশ্যই আছে যেগুলো আমরা প্র্যাকটিস করব। আর অন্তরীকরণে মেইনলি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করা হবে, তত আপনাদের এটা আয়ত্তে খুব দ্রুত চলে আসবে। তো আজকে আমরা অন্তরীকরণের মধ্যে যে যে টপিকগুলো আছে সবগুলো কভার করার চেষ্টা করব এবং ওগুলো থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তাহলে শুরু করি। তো অন্তরীকরণের মধ্যে আমাদের যে টপিকগুলো আসে তার মধ্যে প্রথমে থাকে হচ্ছে লিমিট। দেন আসে হচ্ছে আমাদের যেটা হলো ডিফারেন্সিয়েশন, যেটা আমরা করি, হ্যাঁ, ওয়াই এর সাপেক্ষে অথবা এক্স এর সাপেক্ষে। তো এটারও অনেকগুলো ভাগ আছে, যেমন শুধু এক্স থাকলে কিভাবে ডিফারেন্সিয়েট হয়, সাইন কস যেটা ত্রিকোণমিতির অনুপাতগুলো, এগুলো আসলে কিভাবে ডিফারেন্সিয়েট হয়, অতঃপর লগ লন যেটাই আমরা এক্সপোনেনশিয়াল জানি, এগুলো যদি আসে তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট হয়। হ্যাঁ, এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট রুলস আছে, সেগুলো সবগুলোই আমরা দেখব। এবং লাস্টে আছে হইলো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, যেগুলো হলো আপনার ক্ষেত্রফল এবং স্পর্শক অভিলম্ব, অতঃপর সরি ক্ষেত্রফল না, ক্ষেত্রফল লাগে ইন্টিগ্রেশনে, স্পর্শক অভিলম্ব, অতঃপর আসে লঘুমান গুরুমান সমীকরণের নির্ণয়। এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন আছে আমাদের। তো প্রথমে আমরা স্টার্ট করি লিমিট অংশ দিয়ে। তো লিমিট অংশটা কি? ধরে নেন আমরা একটা ইকুয়েশন নেই, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি, এরকম একটা ইকুয়েশন আছে। তো এখন আপনাকে বলবে যে এক্স এর মান কত হইলে এই সমীকরণটা ভ্যালিড হবে। তো এক্স এর এখানে যে কোনো মান বসাইলে কি দেখেন যে এক্স এই সমীকরণের একটা মান আসবে, যে কোনো মান আসবে। কিন্তু এক্স এর একটা স্পেশাল মান আছে, যেটা বসাইলে এই সমীকরণের মান এক্সাক্ট মান আসবে না, কোনো এটা ইনফিনিটি হয়ে যাবে। সেটা কি? সেটা হলো থ্রি। যদি আমরা এক্স এর ভ্যালু এখানে থ্রি বসাই, তাহলে দেখেন যে আমার হর হয়ে যাবে জিরো। আর কোনো সমীকরণ বা কোনো ভগ্নাংশে যদি আমার হর জিরো হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু হয় ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ কোনো পারফেক্ট অ্যান্সার না, এক্সাক্ট অ্যান্সার না। ইনফিনিটিভ মান মানে অসীম মান।
তো আমাদের এই লিমিট অংশটা সলভ করার সময় সবসময় মাথায় রাখতে হবে যাতে আমাদের হর কখনো জিরো না হয়, ঠিক আছে? অনেক সময় লব জিরো হতে পারে, লব জিরো হলে আমাদের অ্যান্সার কি হতে পারে, 1/0 ইজ ইকুয়াল টু জিরো, জিরো অ্যান্সার নেওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু যদি আমাদের হরই জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার চলে আসবে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ অ্যান্সার যে একবারে আসে না লিমিটে তা না, কিছু কিছু সময় আসবে যখন আমাদের এক্স এর মান ইনফিনিটিভ এর কাছাকাছি নেওয়া হবে। তো বাকি সব ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে হরকে কোনো রকম ভাবে জিরো যেন না হয়, হর থেকে জিরোটাকে হটাইতে হবে। তো এখন আসি যে এক্স এর, দেখেন এক্স এর ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে এই সমীকরণটা আমার ইনভ্যালিড হয়ে যাবে, মানে এটার অ্যান্সার আসবে ইনফিনিটিভ। তো আমরা যদি এক্স এর ভ্যালু মানে 2.99 বসাই, যেটা ক্লোজ ইনাফ 3, মানে একদম 3 এর কাছাকাছি, তবু এটা বসাইলেও কিন্তু আমার অ্যান্সার কি, এটা ইনভ্যালিড আসবে না, এটার একটা অ্যান্সার আসবে, আপনার ক্যালকুলেটর বসাইলে দেখতে পারেন। তো দেখেন এটা 3 এর খুবই কাছাকাছি কিন্তু 3 না। তেমন যদি আমরা পিছন দিক থেকেও খেয়াল করি যে 3.001, এটাও 3 এর খুবই কাছাকাছি একটা ভ্যালু, বাট এটার জন্য কি এক্স এর এখানে একটা মান চলে আসবে। তো এই জন্য আমাদের লিমিট অংশে ধরা হয় যে এক্স টেন্ডস টু 3। এটা দ্বারা বোঝায় যে আমরা এক্স এর ভ্যালু 3 এর কাছাকাছি নিব, মানে 3 এর খুবই কাছাকাছি বাট এক্সাক্ট 3 না। তাহলে কি ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা ভ্যালিড হবে? তো এটা যদি এটা যদি আমরা সলভ করি তাহলে দেখেন একটা লিমিট ছোটভাবে করে ফেলি। তো আমাদের কি দেখলাম লিমিট সলভের ক্ষেত্রে? তো এটাকে বলা হয় এক্স টেন্ডস টু 3, মানে এক্স এর ভ্যালু 3 এর কাছাকাছি হবে, এটা লিমিটের আন্ডারে লেখা হয় এবং আমাকে একটা সমীকরণ দিয়ে দিবে। এটাকে যখন আমরা সলভ করব তখন আমাকে চেষ্টা করতে হবে যে নিচে হরে যেন জিরো না আসে। তাহলে এখন আমরা যদি ডাইরেক্ট এক্স এর ভ্যালু 3 বসাই দেই তাহলে এটা তো নিচে জিরো চলে আসবে, জিরো আসলে তো সমীকরণ আমার ভ্যালিড থাকলো না। তাহলে আমাদেরকে কি সমীকরণটাকে ভেঙে এমন একটা জায়গায় আসতে হবে যেখানে এক্স এর ভ্যালু পুট করলে আমার আর অ্যান্সারটা জিরো আসবে না। তো আমরা কি করি দেখেন, উপরেরটাকে যদি আমরা ভাঙি, এই সরি একটু মিস্টেক আছে এখানে, এটা 9 করে নেন তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে যদি আমরা 9 করে নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা 3 স্কোয়ার যদি আমরা লিখি, নিচে থাকলো এক্স মাইনাস 3, পরে এটাকে ভাঙলে এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, এখন দেখেন নিচের এক্স মাইনাস 3 এর উপর এক্স মাইনাস 3 কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি আমার এক্স প্লাস 3 থাকবে। থাকবে কি আমাদের এক্স প্লাস 3। এখানে যদি আমরা এখন এক্স এর ভ্যালু 3 ইনপুট দেই তাহলে দেখেন এখানে অ্যান্সার আমার আসবে কত, 6। তার মানে আমাদের অ্যান্সারটা এবার পারফেক্ট আসলো, কিন্তু যদি আমরা শুরুতে ভ্যালুটা বসাই দিতাম তাহলে এই জায়গাটা কি ইনফিনিটিভ চলে আসতো। এই হইলো লিমিটের মেইন কাজ। কিন্তু কোন কোন সমীকরণ থাকে যেখানে আপনারা ডাইরেক্ট শুরুতে যদি এক্স এর মান ইনপুট দিয়ে দেন তারপরেও জিরো আসবে না। যেমন ধরে নেন যে আমাদের একটা এমন সমীকরণ দেওয়া আছে যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কস এক্স। ঠিক আছে, এখানে আমার দেওয়া আছে যে লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে দেখেন যদি আমরা না ভেঙে ডাইরেক্ট এক্স এর ভ্যালু 0 বসাই দেই তারপর আমাদের এইটার কি অ্যান্সার চলে আসবে। যেমন এক্স এর কস এক্স যদি আমরা কস 0 এর মান কত আমরা জানি, এটা ইজ ইকুয়াল টু 1। আর ই টু দি পাওয়ার 0 বসাইলে এটার ভ্যালু কি 1, 1 মাইনাস 1, মানে আমাদের অ্যান্সার আসবে কত, 0 ডিভাইডেড বাই 1 মানে 0। 0 একটা অ্যান্সার নেওয়া যায়। আর যদি মাঝখানে প্লাস থাকতো তাহলে এটা কি 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মানে 2 চলে আসতো। কিন্তু যদি আমার এই সমীকরণটাতে ই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স থাকতো, সেক্ষেত্রে কি আমরা এক্স এর ভ্যালু 0 যদি আমরা ফার্স্টে বসায় ফেলতাম তাহলে এখানে কি এক্স 0 সাইন 0 এর মান 0, তাহলে আমাদের নিচে 0 চলে আসতো, তখন অ্যান্সার আমাদের ইনফিনিটিভ আসতো। ঠিক আছে, তো প্রথমে সমীকরণটা দেখতে হবে যে আমরা ফার্স্টে অ্যান্সার এক্স এর মান বসাইলে কি আমার ভ্যালিড হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আমরা সামনের দিকে আগাবো, মানে সমীকরণটাকে ভেঙে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেখানে এক্স এর ভ্যালু পুট দিতে পারি। আচ্ছা, তো আমরা এখন কিছু এক্সাম্পল করা শুরু করি এক এক করে, তাহলে আমাদের অঙ্কগুলো আরো ক্লিয়ার চলে আসবে। আচ্ছা, তো প্রথমে দেখি যে আমাদের বলেছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখন আমাদের এটা সমাধান জানতে চাইছে। তো দেখেন যে আগে ফার্স্টে দেখবো যে এক্স এর মান আমাদের সমীকরণ ইনপুট করা যাবে কিনা। তো এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 0 ইনপুট করি তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার 0 মানে 1
প্লাস ই টু দি পাওয়ার 0, মানে এটার মান কত আসছে, এটার মানও আসছে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 0, এটার মানও 1, তাহলে আমাদের অ্যান্সার আসছে 2। তার মানে আমরা কি ডাইরেক্ট এখানে আমাদের এক্স এর ভ্যালুটা বসিয়ে দিতে পারবো, আমাদের সমীকরণ ভাঙার প্রয়োজন হবে না। তাহলে আমরা এখানে লিখবো কি, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি, সরি, এখানে ডাইরেক্ট ভ্যালুই বসাই দিই, আর লিমিটের আমাদের প্রয়োজনই নাই। তাহলে ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 0, এটা ইজ ইকুয়াল টু কি 2 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 2। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সটে আসি। তো আমরা নেক্সটে যে সমীকরণ দেখব, তো সেগুলো অনেক নিয়মে সলভ করা যায়, হ্যাঁ, সমীকরণ ভেঙে, সমীকরণ ডানে বামে সরায়ে। কিন্তু সব থেকে ইজি যে উপায়টা হয় সেটা হলো এল হসপিটাল রুল, যেটা আমরা সবাই জানি বা আমরা শিখে নিচ্ছি এখনই। এল হসপিটাল রুল হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেটার একটা লব অংশ আর একটা হর অংশ যদি থাকে, তাহলে আমরা ওপর এবং নিচে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট শুরু করব। ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের ভ্যালুটা ইনপুট দেওয়া যায়, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত উপর আর নিচ ডিফারেন্সিয়েট করতে থাকবো। ডিফারেন্সিয়েট করতে থাকলে একসময় যখন ভ্যালু বসানোর উপযোগী হবে তখন ভ্যালু বসায় অ্যান্সার করে ফেলবো। এগুলো সব সমীকরণের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কিন্তু যদি আমরা আলাদা আলাদা ভাবে সব রুলস দেখতে যাই তখন কোনটা কখন কোন রুলস ইউজ করবো এটা সমস্যা হয়। তো এল হসপিটাল রুলটা সব জায়গাতে ইউজ করলেই বেশি সেফ হয়। তো এল হসপিটাল রুল ইউজ করার জন্য আমাদের জানা লাগবে যে কোনটার ডিফারেন্সিয়েশন কি, তো আমরা এটা আস্তে আস্তে দেখব। তো আমরা সমীকরণ সমাধান শুরু করি, সবগুলো চলে আসবে। যেমন দেখেন যে লিমিট x টেন্ডস টু 0 নিয়ে আমরা ধরেন cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x। আচ্ছা, এখন আমরা যদি এখানে x এর ভ্যালু 0 বসাই তাহলে আমাদের হরটা 0 হয়ে যাবে। দেখেন 1 মাইনাস 1 মানে 0। তো আমাদেরকে এটাকে এভাবে রাখা যাবে না, এটাকে ভেঙে সামনে আগাইতে হবে। তাহলে ভাঙাইতে থাকি। এখন আমরা এখানে এল হসপিটাল রুলটা ইউজ করব, ঠিক আছে। তো এল হসপিটাল রুল কি দেখলাম যে উপরেও ডিফারেন্সিয়েট করব, নিচেও ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে। তখন যদি আমরা লবকে শুরু করি, লবে কি প্রথমে আছে cos 7x, তো cos এর ডিফারেন্সিয়েশন কি sin, তাহলে sin 7x মাইনাস থাকবে, cos মানে মাইনাস sin 7x। আর এখন এই অংশটা যদি ডিফারেন্সিয়েট করি 7x এর ডিফারেন্সিয়েশন কি 7, তাহলে মাইনাস 7 sin 7x মাইনাস এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে cos হয়ে যাবে আমার sin 9x, আর এই 9টা সামনে চলে আসবে। cos ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস আর এই মাইনাস মিলে এটা প্লাস হয়ে যাবে, ডিভাইড বাই নিচেও সেম, তাহলে মাইনাস 3 sin 3x। সবার ক্লিয়ার আছে? আর কোথাও যদি প্রবলেম থাকে তাহলে আপনারা জানাবেন। আমরা সামনে আগাই, আবার যদি এটাকে ভাঙাই cos কে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 5 sin 5x। এবার দেখেন এখানে যদি আমরা এখন ভ্যালু বসাই, এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে কি আমাদের হরটা 0 হবে নাকি সেটা দেখতে হবে। তো এখানে যদি x এর ভ্যালু 0 বসাই নিচে, তাহলে আচ্ছা, তো x এর ভ্যালু যদি নিচে 0 বসাই তাহলে আমাদের কি নিচে 0 আসতেছে না, sin 0 এর মান, ও হ্যাঁ এখানে নিচে 0 আছে, sin 0 এর মান 0, 3 এর সাথে 0 গুণ করলে 0, এটাও আমাদের 0 চলে আসবে। তার মানে আমাদের আবার আরেকটা ডিফারেন্সিয়েট করা লাগবে, আরেকবার। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখেন, যে sin কে করলে cos আর 7 সামনে আসবে, তাহলে মাইনাস 49 cos 7x, আবার 9 9 81 sin ডিফারেন্সিয়েট হয়ে যাবে cos 9x ডিভাইডেড বাই 3 ইন্টু 3 মানে মাইনাস 9 সাইন চেঞ্জ হয়ে যাবে cos 3x প্লাস 25 cos 5x। আচ্ছা, সরি। আচ্ছা, এবার যদি আমরা আগাই তাহলে এবার আমরা লিমিটের ভ্যালুটা বসাই দিতে পারবো। দেখেন যে এখানে এখন যদি আমরা x এর ভ্যালু 0 বসাই দেই তাহলে মাইনাস 49 প্লাস 81 ডিভাইডেড বাই মাইনাস 9 প্লাস 25 এটা থাকবে, কারণ cos 3x ওখানে যদি 0 বসাই দেই তাহলে cos 0 এর মান কত 1, সবগুলোর ক্ষেত্রে cosটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। এখন এটাকে কাটাকাটি করলে থাকবে কত, উপরে যদি আমরা বিয়োগ করি তাহলে
উপরে থাকতেছে হলো 32 ডিভাইডেড বাই আসলে এটা, আচ্ছা নিচে আসতেছে হচ্ছে আমাদের 16, তাহলে অ্যান্সার কত আমাদের 2। আচ্ছা, তো এল হসপিটাল রুলস এর মাধ্যমে আমরা এটা ইজিলি করে ফেলতে পারলাম। এরকম সবগুলোর ক্ষেত্রে আমরা এল হসপিটাল রুলটা ইউজ করব, খালি উপর আর নিচে ডিফারেন্সিয়েট করতে থাকবো যতক্ষণ না হর থেকে জিরোটা হটে যায়। আচ্ছা, আমরা সামনে আর একটা দেখি, লিমিট, এটাও বলেছে x টেন্স টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই sin x। আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমরা আচ্ছা, তো এখানে যদি আমরা x এর ভ্যালু আগে 0 বসাই দেই তাহলে নিচে sin 0 হয়ে যাবে, ওটার মান 0 চলে আসবে, মানে ইনফিনিটিভ আসবে, তাহলে আমাদের ভাঙা লাগবে। তাহলে এল হসপিটাল রুলসটা ইউজ করা বেটার। তো উপরে এক ডিফারেন্সিয়েট করি, তো ই টু দি পাওয়ার সাইন এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এমটা সামনে চলে আসবে, ই টু দি পাওয়ার এম এক্স থাকবে। ঠিক আছে, এটা থেকে আমরা এখন ই টু দি পাওয়ার, এটাকে যদি আমরা এক্স ধরে নেই তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, কস এক্স, আর মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন তো তাও 0 হয়ে যাবে, আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, কস এক্স। আচ্ছা, এবার দেখেন যে নিচে আমাদের কি cos x চলে আসছে। এখন cos x এ যদি এখন আমরা 0 বসাই দেই তাহলে ওটার ভ্যালু 1, মানে হর আর 0 হচ্ছে না, তাহলে এখন আমরা ভ্যালু বসাই দিতে পারি যে ই টু দি পাওয়ার sin x এর ভ্যালু 0 বসাই দিলাম, cos 0 ডিভাইডেড বাই cos 0, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, sin 0 এর মান 0, তাহলে ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1, তাহলে এটা আসছে 1 ইন্টু 1, cos এর ভ্যালু 1 ডিভাইডেড বাই 1, তার মানে আমাদের অ্যান্সার 1। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন এই জায়গাতে? প্রশ্ন থাকলে আপনারা মাইক অন করে করতে পারেন অথবা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে যেহেতু কারো প্রশ্ন নাই আমরা সামনে আগাই। আচ্ছা, তখন আমরা আরেকটা রুলস দেখি, যদি আমাদের এমন সমীকরণ আসে লিমিটে যেখানে আমাদের উপর এবং নিচে একই ধরনের সমীকরণ থাকে x এর, যেমন x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস a, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হবে যে যেটা আমাদের পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে, a টু দি পাওয়ার পাওয়ারটা চলে আসবে। আর আমাদের যদি সেক্ষেত্রে আমাদের এটা এন দিয়ে একটা লিখে প্র্যাকটিস করি, যদি আমাদের দেখাচ্ছে ওপর এবং নিচে আমাদের পাওয়ারটা ভিন্ন, দেখাচ্ছে এ এক্স এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এরকম আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে যে এম ডিভাইডেড বাই এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে, আচ্ছা, আর যদি আমাদের 1 থাকে নিচে, যেমন x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x মাইনাস a, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে m a টু দি পাওয়ার m মাইনাস 1। ঠিক আছে, এটা হলো, এখন এর উপর একটা এক্সাম্পল দেখি, যে দেওয়া আছে যে লিমিট x টেন্স টু a x স্কোয়ার পাওয়ার 5 মাইনাস 5a স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। আচ্ছা, তো এই এক্সাম্পলটাতে দেখো, এখানে যদি আমরা শুরুতে এক্স এর ভ্যালু এ বসাই দেই তাহলে নিচের অংশটা কি আমার, এখানে রুট ওভার এ আসছে, এটা নিচের অংশ 0 চলে আসবে, তাহলে ফার্স্টে বসানো যাবে না। এটা রুলস আমরা কি দেখলাম, এটাকে যদি একটু পাওয়ারটাকে যদি একটু সুন্দরভাবে লিখি তাহলে আসবে কি এক্স টু দি পাওয়ার 2/5 মাইনাস এ টু দি পাওয়ার 2/5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। আচ্ছা, তো এবার আমরা
সরি এটা a হবে x টেন্ডস টু a। তাহলে এখন আমরা এখানে অ্যান্সার কি দেখলাম, যদি আমাদের এরকম পাওয়ার আসে যে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, তাহলে অ্যান্সার কি m ডিভাইডেড বাই n, মানে 2/5 ডিভাইডেড বাই হাফ ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে m মাইনাস n। এখন এটার অ্যান্সার করলে আমাদের অ্যান্সার ভেঙে লিখলে অ্যান্সার চলে আসবে। তো তাহলে এটা আসছে 2/5 ইন্টু হাফটাকে উল্টাই দিলে 2 চলে আসবে, a টু দি পাওয়ার, এটাকে বিয়োগ করলে আসবে 4 মাইনাস 5 ডিভাইডেড বাই 10, তাহলে অ্যান্সার আসছে 4/5 a টু দি পাওয়ার মাইনাস 1/10, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার লিমিটের কিছু সূত্র দেখি আমরা। যেমন আমাদের যদি লিমিটের মধ্যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স আকারে থাকে অথবা tan x ডিভাইডেড বাই x আকারে থাকে, তাহলে এই দুইটা ইজ ইকুয়াল টু আমরা 1 লিখতে পারবো ডাইরেক্ট। ঠিক আছে, সাইনের সাথে থেটা যে অংশটা থাকবে সেটা দ্বারা যদি ভাগ থাকে তাহলে এটা ইজ ইকুয়াল টু 1। সেম জিনিসটা যদি উল্টানো অবস্থায় থাকে x ডিভাইডেড বাই sin x থাকে, সেক্ষেত্রেও আমরা এটা লিখতে পারবো 1। আচ্ছা, আবার e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1। এটা কিভাবে আসলো এটাও দেখেন, উপরে তোমরা উপরে এবং নিচে যদি ডিফারেন্সিয়েট লাগাও, মানে যেটা এল হসপিটাল রুল, এটা ইউজ করো, যে এক্স এর ভ্যালু লিমিট যদি দেওয়া থাকে x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 বসাবে, তবে ওটার ভ্যালু 1 চলে আসবে। তো দুই লাইন না করে ডাইরেক্ট ওটা ইজ ইকুয়াল টু 1 বসাই দিলেও হবে। আচ্ছা, আরেকটা আছে, যদি আমাদের x টেন্ডস টু তোমার ইনফিনিটিভ থাকে, হ্যাঁ, সমীকরণটা থাকে যে 1 প্লাস 1 বাই এক্স, এবং এখানে দেখো যে 1 বাই এক্স আকারে এক্স ভাগ আছে, উপরে যদি এক্সটাই আমার আবার পাওয়ার আকারে থাকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ই বা এক্সপোনেনশিয়াল, আমরা যেটা জানি। সেম উপায়ে যদি এক্স টেন্স টু 0 থাকে এবং ভিতরে 1 প্লাস এক্স আর পাওয়ারটা যদি থাকে 1 বাই এক্স, তাহলে এটা আকারেও আমরা লিখতে পারবো এক্সপোনেনশিয়াল নাম্বার ডাইরেক্ট। এটা মনে রাখবা যে ভিতরে যদি ভগ্নাংশ আকারে থাকে এবং পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয়, আর যদি ভিতরে পূর্ণ সংখ্যা হয় বাইরে তাহলে পাওয়ার সংখ্যা থাকে, তাহলে ওটা ডাইরেক্ট আমরা এক্সপোনেনশিয়াল নাম্বার লিখতে পারবো। তো একটা এক্সাম্পল দেখি, যেমন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin y ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। আচ্ছা, এইরকম সমীকরণ আছে এটা। এখানে আমাদের এটা সলভ করার জন্য কি করতে হবে, দেখো যে সাইন চলে আসছে, তো এই অংশটা কি সাইন থেটা আকারে আছে, তাহলে সাইনের পাশে যে থেটাটা আছে সেটা দ্বারা যদি নিচে ভাগ আকারে আমরা নিয়ে আসতে পারি, তাহলে ওটা ইজ ইকুয়াল টু 1 লিখতে পারবো এবং বাকিটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x টা থাকলো, এখন সাইনের যে থেটাটা আছে y ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, নিচে আমরা সেম জিনিস দিয়ে আগে ভাগ দিয়ে নিব, 2 টু দি পাওয়ার x দিয়ে ভাগ নিলাম। এখন এই অংশটা আমরা অতিরিক্ত নিয়ে আসছি, তাই এই অংশটা কি পাশে আবার গুণ আকারে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণের কোনো হেরফের হইলো না। ঠিক আছে অংশটা। এবার এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি 1, হ্যাঁ, আর 2 টু দি পাওয়ার x নিচের আর উপরেরটা কাটা গেল, থাকলো কি শুধু y। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর লাস্টে থাকছে y। যেহেতু এখানে কোনো x নাই তাহলে ভ্যালু ইনপুট দেওয়া লাগবে না, আমাদের ফাইনাল অ্যান্সার y। ঠিক আছে, ক্লিয়ার এই জিনিসটা? সামনে আগাই আমরা। তো আরেকটা অঙ্ক দেখি, লিমিট x টেন্ডস টু 0 বলেছে, যেখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিভাইডেড বাই লন 1 মাইনাস এক্স। আচ্ছা, এটার ডিফারেন্সিয়েট সরি এটা লিমিট বের করতে বলেছে, ভ্যালু। তো এটা অ্যান্সার করার জন্য কি আমরা আবার এল হসপিটালটা ইউজ করব, যেহেতু এটা উপর নিচে ভগ্নাংশ আকারে আছে এবং নর্মাল ওয়েতে করতে গেলে অনেক সূত্র অ্যাপ্লাই করা লাগবে বা কমন নেওয়া অনেক কিছু করা লাগবে। তো ডাইরেক্ট আমরা এল হসপিটালে যাই, এল হসপিটালে কি উপর নিচ ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে, যতক্ষণ না ল হরে 0 এক্স এর ভ্যালু বসাইতে পারি।
তাহলে উপরে ডিফারেন্সিয়েট করি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ln x। ln x এর ডিফারেন্সিয়েশন কি? এটা ইজ ইকুয়াল টু 1 বাই x। ঠিক আছে, তাহলে এই গোটাটাকে যদি আমরা x কাউন্ট করি তাহলে ln x মানে 1 বাই 1 মাইনাস x ইনটু, এখন আমরা এটার ভিতরে x আছে মাইনাস x, মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস 1, তাহলে ইনটু মাইনাস 1। আচ্ছা, এবার সামনে আগাই, লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকলো আমার মাইনাস 2 টু দি পাওয়ার 2 টুয়াইস x ডিভাইডেড বাই, আচ্ছা মাইনাস দিয়ে গুণ, উপরে নিচে মাইনাসটা আমরা কেটে দিতে পারবো, তাহলে এখানে মাইনাসটা থাকবে না, আর নিচে থাকছে কি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x। তাহলে আমাদের ফাইনালে লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস x 2 ই টু দি পাওয়ার টুয়াইস x, 1 মাইনাস x টা উপরে উঠে গেল। এবার আমরা x এর ভ্যালু বসাই দেই, দেখো যা 0 আসবে না, তাহলে 1 মাইনাস 0 2 ইন্টু ই টু দি পাওয়ার 2 ইন্টু 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 1, তার মানে অ্যান্সার কত আমাদের 2। ঠিক আছে, আবারও বলতেছি, কারো যদি কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে মাইকের মাধ্যমেও জানাতে পারবা অথবা কমেন্ট সেকশনেও জানাতে পারো, আমরা সামনে আগাই। আচ্ছা, এবার দেখো যে বলছে যে লিমিট x tends to infinity 1 plus 1 by x to the power x plus 3। আচ্ছা, তো এইটার আমরা একটু আগেই দেখলাম যে আমাদের যদি ভিতরে 1 প্লাস 1 বাই এক্স থাকে, তাহলে উপরে যদি আমার পাওয়ার, নিচে এই জিনিসটা আছে এটা যদি উপরে পাওয়ার আকারে নিতে পারি তাহলে আমরা এটা সমান সমান ই লিখতে পারবো। তো দেখো যে এখানে এক্স প্লাস থ্রি আকারে আছে, আর আমরা জানি পাওয়ার থাকলে কি এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 প্লাস 1 বাই এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3। কারণ আমরা কি জানি যে পাওয়ার, দুইটা একই জিনিস গুণ করলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে ওখান থেকে ভাগ করে ফেললাম। এবার ইনফিনিটিভ বসাই দিলে এই অংশটা আমার কি, এটা মানে আমরা বলতে পারবো যে এটা সমান সমান ই ইন্টু, এখানে ইনফিনিটিভ বসাই দিলে কি এটা মান আসবে 1, কারণ আমরা জানি 1 বাই ইনফিনিটিভ মানে 0, আর 1 বাই 0 মানে কি ইনফিনিটিভ। এই দুটো জিনিস মনে রাখবে, এটা ডিফারেন্সিয়েশনে বেশি কাজে লাগে। ঠিক আছে, তো এটা 1 টু দি পাওয়ার কিউব, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত আসছে? ই। ঠিক আছে, আচ্ছা সামনে আরেকটা দেখি। এবার বলেছে লিমিট y টু দি পাওয়ার y টেন্ডস টু 0। এবার খেয়াল রাখবা যে আমাদের y টেন্ডস টু 0 বলেছে, তাহলে যত কাজ হবে সব y কে নিয়ে, হ্যাঁ x এখানে আমাদের ধ্রুবক আকারেই থাকবে 1 বাই y। আচ্ছা, এবার দেখো তো এটার ক্ষেত্রে কি, আমাদের ভিতরে যে জিনিসটা থাকবে উপরে 1 বাই আকারে সেই পাওয়ারটাকে থাকা লাগবে, তাহলে ভিতরে আমাদের আছে এক্স ওয়াই 1 এর সাথে বাই এক্স ওয়াই আকারে, তো এখানে আমাদের y অলরেডি আছে, জাস্ট x কে নিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে y টেন্ডস টু 0 1 প্লাস এক্স ওয়াই, আমরা ওটাই নিলাম 1 বাই এক্স ওয়াই। এখন দেখো যে x কে আমরা ভিতরে ভাগ আকারে নিয়েছি, মানে উপরে ভাগ আকারে নিয়েছি, তাহলে একবার গুণ আকারে নিয়ে নিলে অ্যান্সার, মানে ওই অংশটা ঠিক হয়ে যাবে। এখন এই অংশটা দ্বারা আমরা এটা লিখতে পারবো কি, এটা মানে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ই, আর টু দি পাওয়ার এক্সটা থেকে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, লাস্ট আরেকটা টপিক দেখি আমাদের এই লিমিটেরই, লিমিট প্রায় শেষ, পরে দেখাচ্ছি সময় থাকলে আমরা আরো কিছু প্র্যাকটিস করব, বা কোনো টপিকে যদি প্রবলেম থেকে থাকে তাহলে জানাও, আমরা ওটা আরেকবার দেখবো। তাহলে এবার আরেকটা দেখি যে লাস্টে যদি আমার এক্স টেন্ডস টু ইনফিনিটিভ থাকে এবং উপরে যদি একটা সমীকরণ থাকে, যেমন ধরো যে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x, এরকম যদি একটা সমীকরণ থাকে এবং এটাকে ইনফিনিটি, এটার লিমিট দিয়েছে আমাদের এক্স টেন্ডস টু ইনফিনিটিভ, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সহজে, যদি আমরা শর্টকাটটা পরে দেখছি নর্মাল ওয়েতে কি করব। নর্মাল ওয়ে হচ্ছে যে ভগ্নাংশতে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে এক্স এর, সেটা দিয়ে উভয় লব এবং হর উভয়কে আমরা ভাগ করে দিব, তাহলে এখানে আমার সর্বোচ্চ পাওয়ার কি এক্স কিউব, এক্স কিউব দিয়ে যদি উপর নিচ ভাগ করি তাহলে এক্স কিউব কেটে এখানে হবে 1 মাইনাস 2 বাই এক্স
প্লাস 3 ডিভাইডেড বাই এক্স কিউব। নিচে যদি আমরা ভাগ করি তাহলে 3 মাইনাস 4 বাই এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এরকমই তো আসছে। এবার আমরা যদি ইনফিনিটিভটা বসাই দিই এখানে, তাহলে এখানে আসবে 2 ডিভাইডেড বাই ইনফিনিটিভ, সবগুলোর নিচেই ডিভাইডেড বাই ইনফিনিটিভ আসবে এই দুইটা বাদ দিয়ে। তো 2 ডিভাইডেড বাই ইনফিনিটিভ, কোনো কিছুকে ইনফিনিটিভতে ভাগ করলে এটার অ্যান্সার কত বলেছিলাম? 0। তাহলে আমাদের অ্যান্সার আসবে কি 1 মাইনাস 0, এটাও প্লাস 0 ডিভাইডেড বাই 3 মাইনাস 0 প্লাস 0। ঠিক আছে, লিমিটের ভ্যালু বসাই দিলে তাহলে আমাদের অ্যান্সার আসছে কি 1/3। এটাই আমাদের অ্যান্সার। এখন এটা শর্টকাটটা হচ্ছে, যদি আমাদের ভর, লব এবং হর, হ্যাঁ, উভয় ক্ষেত্রে পাওয়ার আমার থাকে হলো সেম, সর্বোচ্চ পাওয়ার যদি সেম থাকে, দেখো এখানে কিউব আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে সর্বোচ্চ পাওয়ারের লব ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ারের হরের ধ্রুবক। তার মানে 1 ডিভাইডেড বাই 3। দেখো এটার ভ্যালু 1, এখানে আছে 3, তাহলে 1 ডিভাইডেড বাই 3, এটা আমাদের অ্যান্সার আসবে যদি আমাদের উপর নিচের পাওয়ার সেম থাকে। যেমন আরেকটা সমীকরণ নেই, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x to the power 3x to the power 5 minus 4x cube plus 2 divided by 5x to the power 5 minus 3x square plus 3। এখন আমাকে যদি বলে যে এটার অ্যান্সার কত, তাহলে এটা আমরা মুখে মুখে অ্যান্সার করতে পারবো যে দেখো পাওয়ার আমার সেম, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে আমাদের অ্যান্সার হবে যে সর্বোচ্চ পাওয়ারের লব ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ারের হর, মানে 3 ডিভাইডেড বাই 5। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমাদের উপর নিচের পাওয়ারের ভিন্নতা আসে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ইনফিনিটিভ। ঠিক আছে, যদি আমার লিমিট প্লাস ইনফিনিটিভ থাকে তাহলে প্লাস ইনফিনিটিভ, যদি মাইনাস ইনফিনিটিভ থাকে তাহলে মাইনাস ইনফিনিটিভ। আর আরেকটা জিনিস দেখতে হবে, যদি পার্থক্য আমার একের অধিক থাকে, মানে দেখো যে উপরে আমার এক্স টু দি পাওয়ার 5 আছে, নিচে আমার এক্স কিউব আছে, তাহলে পার্থক্য কত? 2। সেক্ষেত্রে ইনফিনিটির উপরে স্কোয়ার ইউজ করতে হবে। ঠিক আছে, এটা এখানে না, এখানে ক্ষেত্রে কি আমাদের ইনফিনিটির উপরে স্কোয়ার ইউজ করতে হবে। একই অ্যান্সার, ইনফিনিটির উপর স্কোয়ার করা মানে স্কোয়ার। খালি খেয়াল রাখতে হবে, যদি আমাদের এক্স টেন্ডস টু, এখানে আমাদের বলে দেয় যে মাইনাস ইনফিনিটিভ দেওয়া আছে পাওয়ার, ঠিক আছে, সেক্ষেত্রে মাইনাস ইনফিনিটির উপর স্কোয়ার হবে, তার মানে আলটিমেটলি প্লাস ইনফিনিটিভটা অ্যান্সার হবে। ঠিক আছে, একটা অ্যান্সার, একটা ছোট্ট ম্যাথ দেখি এটার উপরে, যে লিমিট এক্স টেন্ডস টু দেওয়া আছে মাইনাস ইনফিনিটিভ এক্স টু দি পাওয়ার 5 3x to the power 5 divided by 4x to the power cube। হ্যাঁ, এখানে এখন তাহলে অ্যান্সার কত হবে? দেখো যেখানে পাওয়ারের তারতম্য আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? অবশ্যই এই যেটাই তাও আছে লিমিট সেটাই ইনফিনিটিভ। এখন পাওয়ারের তারতম্য কত আমার? 2, পার্থক্য 2, তাহলে স্কয়ার চলে আসবে, মানে অ্যান্সার কত আমাদের? প্লাস ইনফিনিটিভ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আপাতত লিমিটের এই অংশটা শেষ করতে পারি। তো লিমিটে যেটা দেখলাম যে কিছু কিছু সূত্র ইউজ করতে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এল হসপিটালটা ইউজ করলে সুবিধা হয়। আচ্ছা, এবার আমরা সামনে আগাই, মেইন ডিফারেন্সিয়েশনের মধ্যে আসি। তো মেইন ডিফারেন্সিয়েশনের আগে আমাদের ডিফারেন্সিয়েশনের সব সূত্রগুলো কিছুটা ঝালাই করে নেই। যেমন প্রথমে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে মেইন যেই সূত্রটা, সেটা কি, যে পাওয়ার সামনে আসবে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, তাহলে পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। ঠিক আছে, বাকিগুলো আমরা ম্যাথের মাধ্যমে এক এক করে দেখবো। যেমন একটু আগে দেখলাম লনেরটা দেখলাম আমরা, প্লাস দেখলাম কোনটা ই টু দি পাওয়ার এরটা দেখলাম, এরকম সবগুলো ম্যাথ আসলে এক এক করে দেখবো। সাইন কস এরটা দেখলাম, যে সাইন হইলে সাইন চেঞ্জ হয়ে কস হবে, কস চেঞ্জ হয়ে কি মাইনাস সাইন হবে। আর ট্যান কি হবে? ট্যান চেঞ্জ হয়ে হবে হইলো সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার। আর সেক চেঞ্জ হয়ে হবে কি সেক এক্স ইন্টু ট্যান এক্স। কসেকের ক্ষেত্রেও সেম, কসেক এবং কটের ক্ষেত্রে এই উপায় এটাই হবে, শুধু তাদের সামনে মাইনাস থাকবে। আর ইনভার্সের গুলো আসে, তো ইনভার্সের গুলো আমরা ইনভার্সের ম্যাথের সময় দেখবো, এক এক করে দেখি। আর আরেকটা আছে সেটা হলো লগ। তো লগ আর লন একই রকম ভাবে কাজ করে, পার্থক্য হয় কখন দেখি। তখন যদি আমাদের লগ এক্স বলে তাহলে এটার অ্যান্সার আমরা লিখবো 1/x। বাট যদি আমাদের লগের ক্ষেত্রে ভিত্তিটা বলে দেয় যে লগ এ এক্স, ঠিক আছে, যখন ভিত্তি বলে দিবে তখন এটার অ্যান্সার হবে 1/x ইন্টু লগ এ ভিত্তি ইন্টু এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এই অংশটা শুধুমাত্র আমাদের এক্সট্রা ইনক্লুড হয়ে যাবে অ্যান্সারের সাথে। খেয়াল রাখবো যে লগে আমাদের ভিত্তি দেওয়া আছে কি না। আচ্ছা, তো আমরা সামনে ম্যাথে আগাই এক এক করে। আচ্ছা, একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করি, এটা দেখতে বিদঘুটে কিন্তু আসলে সহজ।
আর এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, খেয়াল রাখবেন আপনারা যে যখনই আমাদের এক্স মানে সরি ত্রিকোণমিতির কোনো সমীকরণ নিয়ে আসবে, হ্যাঁ, সাইন এক্স কস এক্স ট্যান এক্স এগুলো দিয়ে, তখন আগেই দেখেই অ্যান্সার করা শুরু করা ঠিক না। কারণ এখানে বিভিন্ন ল চলে আসে বা দেখা যাচ্ছে ইউভি এর সূত্র চলে আসবে, তো তার আগে চেষ্টা করে দেখবেন যে এইটাকে কোনো রকম ভাবে ছোট বানানো যায় নাকি সমীকরণটাকে। তাহলে আমাদের অ্যান্সার গুলো সহজভাবে চলে আসবে। তো দুইটা সূত্র দেখা হয় না, দেখে নেই ইউভি এর সূত্রটা দেখার কিছু নয়, তো আমাদের মনে আছে হয়তো বা ইউভি কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন কি একবার ইউ স্থির থাকবে, ভি এর ডিফারেন্সিয়েট হবে, প্লাস ভি স্থির থাকবে, ইউ এর ডিফারেন্সিয়েট হবে। আর যখন আমরা ইউ ডিভাইডেড বাই ভি আকারে থাকবে তখন কি, যেটা আমার হর বা ভি সেটার উপর স্কোয়ার চলে আসবে, এবং ওপরে হবে প্রথমে ভি স্থির, ইউ এর ডিফারেন্সিয়েশন, মাঝখানে হবে মাইনাস দিয়ে এবার ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? আচ্ছা, ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে। তো এটাতে আসি আমরা। তো এই ম্যাথে দেখো যে এখানে যদি আমরা দেখো ইউভি আকারে আছে, কারণ উপরেও এক্স আছে নিচেও এক্স আছে, কিন্তু এখানে ইউভি খাটাইতে গেলে মেলা গ্যাঞ্জাম আসবে। কারণ উপরে নিচে আমার ইউ স্কোয়ার আসবে, উপরে একটা ধরে একটা ডিফারেন্সিয়েট করতে হবে, উপরে আবার দুইটা টার্ম আছে, প্লাস দিয়ে দুই ভাগ করা আছে। তো আমরা চেষ্টা করি আগে এটাকে কোনো রকম ভাবে ছোট করা যায় কিনা। তো দেখো যে ওপরে তো সাইন এক্স প্লাস কস এক্স, এটাকে তো কিছু করতে পারবো না, স্কোয়ার থাকলে না তো কিছু করা যেত, ডিভাইডেড বাই নিচের এই অংশটা দেখো যেখানে ওয়ান আছে, তো আমরা ওয়ান কে কনভার্ট করে লিখবো যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন টোয়াইস এক্স। ঠিক আছে, ওয়ান কে কনভার্ট করলাম, তাহলে কি লাভটা কি হলো দেখো, নিচে একটা সূত্র তৈরি হয়েছে। সূত্রটা কি, সূত্রটা এখনই বুঝতে পারবা। যে এই যে সাইন যে টোয়াইস এক্সটা আছে, এটাকে আমরা ত্রিকোণমিতির সূত্র ফেলে কি লিখতে পারবো, টু সাইন এক্স কস এক্স। ঠিক আছে, এবার দেখো যে সূত্র চলে আসছে। দেখো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারবো, ওভার এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন স্কোয়ার আর রুট কাটা, তাহলে থাকবে কি আমার সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি আমার ওয়ান। এখন যদি আমরা ওয়ান কে ডিফারেন্সিয়েট করি, ওয়ান এর ডিফারেন্সিয়েট কি হবে, তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স হবে কি, ইজ ইকুয়াল টু আসবে জিরো, কারণ ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন কি জিরো। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণ দেখলে আগে চেষ্টা করবো এটা কোনো রকম ভাবে ভাঙা যায় কিনা। আচ্ছা, আমরা সামনে আরেকটা দেখি, y ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস sec x। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে, dy বাই dx জানতে চাইছে, dy বাই dx ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা এবার রুটেরটা দেখি, রুটের সূত্র কি, যে রুট ওভার এক্স থাকলে এটা সমান সমান আমরা লিখতে পারবো কি ওয়ান বাই টু রুট এক্স। ঠিক আছে, তাহলে এখন দেখো যে রুট ওভার সেক এক্স আছে, এটা তো কিছু করা যাবে না, যাবে বললে যাবে যে উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে, সেখানে আবার ওয়াই এর উপর স্কোয়ার চলে আসবে, মানে আরেক ঝামেলা। তো ওইদিকে না যেয়ে ডাইরেক্ট ভাগে যাই, যেহেতু ছোট টার্ম আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা ইজ ইকুয়াল টু আসবে যে এটাকে এক্স ধরে নিলে ওয়ান বাই টু রুট ওভার এক্স ইন্টু, এবার এই অংশটাকে আমরা এক্স ধরি, সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি, সেক এক্স টেন এক্স। ঠিক আছে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন প্রায় শেষ। এবার যাই, যে এখানে হাফ থাকলো, রুট এক্স আর উপর আছে এক্স, সেক এক্স, রুট সেক এক্স, উপর আছে এক্স, শুধু সেক এক্স। তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স, এটার অ্যান্সার কি রুট ওভার এক্স, কারণ আমরা এক্স কে ভাঙাইতে পারবো কি রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স আকারে। তাহলে একটা একটা কেটে গেলে রুট ওভার এক্স থাকবে, সেম উপায়ে এখানে কি থাকবে ইন্টু রুট ওভার সেক এক্স ইন্টু টেন এক্স। ঠিক আছে, এখন রুট ওভার এক্স মানে আমরা রুট ওভার সেক এক্স মানে আমরা ওয়াই আগে ধরে নিয়েছিলাম, তাহলে এখানে আমরা যদি আবার ওয়াইটাকে ইনক্লুড দিই, তাহলে ওয়াই ডিভাইডেড বাই টু ইন্টু টেন এক্স, এটাই আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। আর যদি আমরা আগে স্কোয়ার করে নিতাম তাহলে কি হইতো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক এক্স আসতো, তখন ওয়াই স্কোয়ারে ডিফারেন্সিয়েট করা লাগতো যে টু ওয়াই তারপরে ডিওয়াই বাই ডিএক্স।
এটা করলেও চলে আসতো 2y পাশে যে ভাগ হয়ে যেত, ব্যাপার না। এটা করলেও অ্যান্সার আসবে, ওইটা করলেও অ্যান্সার আসবে। তো আমরা যেহেতু ওয়াই ডিফারেন্সিয়েশন এখনো দেখি নাই, আমরা সামনে দেখবো এটা। আচ্ছা, সামনে আগাই। তাহলে আমাদের অ্যান্সার আসছে যে এটাই, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এবার যে নেক্সট অঙ্কে, তো এবার আমরা একটা ইউভি প্র্যাকটিস করি। যে আমাদের বলে দিয়েছে যে ডি ডি অফ এক্স নির্ণয় করো এক্স কিউব সাইন এক্স এর। তো এখানে আমাদের ওয়াই টার্ম বলে নাই, এক্স এর সাপেক্ষে এই সমীকরণটা ডিফারেন্সিয়েট করতে বলেছে। তাহলে এখানে দেখো যে এক্স দুই জায়গায় আছে, তার মানে ইউভি, এটা আমাদের ইউ, এটা ভি। তাহলে ইউভি কি শিখেছিলাম আমরা? প্রথমে ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন। তো আমরা ওটা লিখে করব না, এখন যেহেতু অ্যাডমিশন, হ্যাঁ মুখে মুখে করে ফেলবো, অত সূত্র লেখার সময় নাই। ইউ স্থির, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, তার মানে কস এক্স, শেষ। প্লাস এবার ভি স্থির, মানে সাইন এক্স স্থির, এক্স এক্স কিউবের ডিফারেন্সিয়েশন, মানে 3 ইন্টু এক্স স্কোয়ার। পাওয়ার সামনে একটা পাওয়ার কমে যাবে। এবার এটা ফাইনাল ভাবে লিখি যে এক্স কিউব কস এক্স প্লাস 3x স্কোয়ার, 3x স্কোয়ার সাইন এক্স। এখন তোমরা এটা ইচ্ছা করলে যে এক্সটাকে কমন নিয়ে একটা সমীকরণ দেখাইতে পারো, বা এইভাবে রেখে দিলেও হবে। আচ্ছা, সামনে যাই। এক্স স্কোয়ার লগ এ এক্স প্লাস 7 ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর অন্তরক জানতে চাইছে। অন্তরক বলতে কি? ডিফারেন্সিয়েশন। তো এটা ডিফারেন্সিয়েশন শুরু করি। এটাকে আমরা যদি y ইজ ইকুয়াল টু ধরে নেই, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু, এটা ডিফারেন্সিয়েশন। তো প্রথমে এই টার্মটাতে আসি। এখানে দুইটা x আছে, তার মানে uv। তাহলে এটা আমার u, এটা আমার v। তাহলে প্রথমে u স্থির, v এর ডিফারেন্সিয়েশন। তো লগে যদি আমার ভিত্তি থাকে, তাহলে আমরা একটু আগে দেখলাম লগে ভিত্তি থাকলে কি, যেটা চলক থাকবে সেটা 1 বাই আকারে যাবে, তার মানে 1/x ইন্টু লগ এ ই। যদি ভিত্তি থাকে, না থাকলে আমরা 1/x টা রেখে দিতাম লনের মতো। প্লাস এবার থাকবে কি ভি স্থির, তার মানে লগ এ এক্স আমার স্থির, এক্স এর ডিফারেন্স টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি টয়েস এক্স। প্লাস এবার আমরা পরের অংশে চলে যাই, 7 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, আবার আমাদের সেম। তাহলে প্রথমে ই এক্স টা স্থির রাখলাম, কস এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স। প্লাস এবার থাকবে আমার 7 কস এক্স স্থির থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। 7 দুই জায়গাতে থাকলো, কারণ কি ধ্রুবক গুণ অবস্থায় থেকে যায়। এবার এটাকে ছোট করলে আমাদের অ্যান্সার আসবে যে এক্স এক্স কেটে যায় এক্স লগ এ ই প্লাস ওয়াই সিক্স লগ এ এক্স প্লাস, সরি, মাইনাস 7 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 7 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। ঠিক আছে, এই আমাদের ফাইনাল অ্যান্সার। এখন তোমরা চাইলে এখানে কমন নিতে পারো, যেমন এই জায়গা থেকে আমাদের এক্স কমন যাবে, এখান থেকে 7 ই টু দি পাওয়ার এক্স, এই দুটো কমন যাবে। দুটো অংশ কমন নিয়ে আলাদাভাবে লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো এটা। কারো যদি প্রবলেম থাকে অবশ্যই জানাও, কারণ অনলাইন ক্লাসের এই এক সুবিধাতে তোমরা কোয়েশ্চেন করতে পারো, পরে যদি রিপিটেড রেকর্ডেড ভিডিওটাও দেখো, ওখানে যতটুকু বুঝতে পারবা তাই কোয়েশ্চেন করার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, সামনে আগাই আমরা। ও দেখো যে এবার আছে লগ এক্স ডিভাইডেড বাই এক্স, এটার আমাদের অন্তরক বের করতে বলেছে। এটাই ভাবে বলেছে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হোয়াট। ওয়াই ওয়ান জিনিসটা কি? সরি, এটা ওয়াই ইজ ইকুয়াল টু লেখা আছে এবং বলেছে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হোয়াট। ওয়াই ওয়ান মানে আমরা বুঝবো যে ওয়াই এর একবার ডিফারেন্সিয়েশন। ওয়াই ওয়ান মানে হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই, মানে ওয়াই এর একবার ডিফারেন্সিয়েশন করেছে, যেটা ডি ওয়াই বাই ডিএক্স। ওয়াই টু মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করা। ঠিক আছে, যদি আমাদের ফাংশন আকারে লেখা থাকে যে এফ অফ এক্স লেখা আছে, তো সেক্ষেত্রে আমরা এফ ড্যাশ এক্স মানে আমরা বুঝবো যে এটা হলো কি ডি ওয়াই বাই ডিএক্স। বোঝা গেল? তো ফাংশনের ডিফারেন্সিয়েশনটা এক্স এফ ড্যাশ বলে, বা এফ প্রাইম যেটাই বলো, এফ ড্যাশ এক্স দ্বারা বোঝায়। আর ওয়াই ওয়ান ওয়াই টু দ্বারা বোঝায় যে একবার দুইবার ডিফারেন্সিয়েশন। এখানে ওয়াই ওয়ান দ্বারা বোঝাইছে আমাদের এ ওয়াই এর একবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো লাগাই,
আচ্ছা, যেহেতু y1 বলেছে, y1 এ লিখি dy বাই dx বাদে। y1 ইজ ইকুয়াল টু, এখানে দেখো ইউভি আকারে আছে, এক্স ওপরেও আছে নিচেও আছে, তাহলে ইউভি না ইউ ডিভাইডেড বাই ভি আকারে আছে। তাহলে এটা সূত্র কি, হরের উপর স্কোয়ার যাবে, ঠিক আছে, ভি স্কোয়ার, তারপরে কি ভি স্থির মানে হর স্থির ইন্টু লবের ডিফারেন্সিয়েশন। তাহলে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কি, 1/x, যেহেতু এখানে আমার ভিত্তি নাই তাহলে 1/x আমাদের অ্যান্সার, মাইনাস, এবার আমাদের লগ এক্স থাকবে স্থির ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন মানে 1, এখানে কমন নিলে কি এক্স এক্স কাটা থাকলো কি আমাদের 1 মাইনাস লগ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, ছোট্ট একটা অঙ্ক। আচ্ছা, সামনে আগাই, এবার একটা বড় অঙ্ক দেখি, ঠিক আছে, এটা একটু সময় ধরে করতে হবে। এখানে কি ক্যালকুলেশন গুলো একটু হার্ড না, ক্যালকুলেশন তো ইজি হবে বাট একটু সময় সাপেক্ষ। আচ্ছা, dy বাই dx ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কিনা বড়টা আছে, যাই হোক করি, করলে বোঝা যাবে। তো লেখার জন্য দুঃখিত, তো লেখাটা কষ্ট করে বসে নিয়েন আপনারা, উপরেও এক্স নিচেও এক্স আছে আমার, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এটার আমাদের একবার ডিফারেন্সিয়েশন জানতে চাইছে, তাহলে dy বাই dx এটা ইজ ইকুয়াল টু ইউভি আছে, তাহলে ইউভি আকারে করা শুরু করি আমরা। তো প্রথমে কি হর স্থির, তাহলে হরকে যদি স্থির রাখি তাহলে রুট ওভার, সরি হর স্থির না তো, হরের উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার চলে গেল। এবার উপরে থাকবে কি হর স্থির, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা রেখে দিলাম ইন্টু লবের ডিফারেন্সিয়েশন, তো এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস, এবার থাকবে আমাদের এক্স স্থির, হরের ডিফারেন্সিয়েশন। তো হরের ডিফারেন্সিয়েশন কি হবে, তো প্রথমে এটা কি রুট ওভার এক্স আকারে আছে, তো রুট ওভার এক্স যদি আমরা ধরি, তো রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স, তাহলে এটাও সেম হবে 1/2 রুট এক্স। ঠিক আছে, এটা গেল। এবার আমাদের ভিতরের অংশ দেখতে হবে, ভিতরে আমাদের আছে এক্স স্কোয়ার, এখন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি টুয়াইস এক্স, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন কমপ্লিট হইল। এবার সামনে আগাই, এখানে আমাদের থাকছে যে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, দেখো যে উপরে 2 2 কাটা, থাকছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে রুট আর স্কোয়ার কাটা হয়ে গেলে কি এক্স স্কোয়ার প্লাস 1 থাকছে। আচ্ছা, তো এটা যেহেতু এমসিকিউ এর অঙ্ক ছিল একটা, হ্যাঁ, তো এমসিকিউ তে তোমাদের অপশন থাকবে, আর অপশনটা একদম ছোট্ট অপশন দেওয়া আছে, তার মানে তোমরা এইভাবে অ্যান্সার রেখে দিলে হবে না, রিটেন এভাবে রেখে দিলে অনেক টিচারে রাইট ফুল মার্কসই দেয়, কিছু কিছু টিচার আবার কিছু কাটে কমপ্লিট না করার কারণে। তো এমসিকিউ থাকলে তো তোমাকে পুরোটাই করতে হবে, তাহলে এখন আমাদের এই জিনিসটাকে সলভ করতে হবে, তো এটাকে এখন সলভ করি। নিচে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1টা থেকে গেল, উপরে দেখো যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ যোগ করি, এই দুটার হর হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটার সাথে এটা গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 একই জিনিস, দেখো রুট ওভার একই জিনিস গুণ হচ্ছে, তাহলে স্কোয়ার হয়ে রুটটা উঠে যাবে, মাইনাস হর হর কাটা উপরেরটা নেমে আসবে। আচ্ছা, এবার দেখো যে এখানে কি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা হয়ে গেল, 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, এই জিনিসটা কি হয়ে যাবে, উল্টাই যাবে, তো এই জিনিসটা উল্টাই গেলে কি থাকছে যে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, কারণ এর নিচে 1 আছে। আমাদের অ্যান্সার কি আসছে, দেখো এটা যদি আমরা রুট ওভার এক্স ধরি তাহলে এটা আমাদের এক্স, তাহলে এক্স ইন্টু রুট ওভার এক্স মানে পাওয়ার 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 যোগ হয়ে গেলে কি হবে 1 প্লাস হাফ, তার মানে 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো কি এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই। আচ্ছা, এটা কি ক্লিয়ার, জাস্ট এই নিচের এই দুটো একই জিনিস, তাই এদের পাওয়ারটা যোগ করে দিলাম, এর পাওয়ার হাফ এর পাওয়ার 1, হাফ আর 1 যোগ করলে 3/2। আচ্ছা, তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তো সামনে দেখি, সামনে একটা বলেছে যে ছোট একটা ম্যাথ, সাইন কস এক্স এর y1 জানতে চাইছে।
তো y1 মানে আমরা ফার্স্ট ডেরিভেশন একটু আগে দেখলাম, তো y1 ইজ ইকুয়াল টু সাইন কস এক্স, এটাকে যদি আমরা টোটালটা এক্স ধরে নিই তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, কস এক্স, এক্স মানে হলো কস এক্স, ইনটু এবার cos x এ যায়, cos x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস sin x। এবার এটাকে ছোট করে লিখলে কি আসবে, মাইনাস sin x cos cos x। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তো এই গেল আমাদের মোটামুটি ডিফারেন্সিয়েশনের নর্মাল নিয়মগুলো, এর মধ্যে কিছু কিছু সবগুলো লয় কম বেশি চলে এসেছে। এখন আমরা দেখবো ইনভার্সের ক্ষেত্রে ত্রিকোণমিতি ইনভার্স আসলে কি হয়। ইনভার্সের সূত্রগুলো একবার রিক্যাপ করে ফেলি, যে সাইন ইনভার্স এক্স থাকলে কি হয়, এটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি আবার cos ইনভার্স থাকতো, cos ইনভার্স এক্স, তাহলে সেম সূত্র, খালি সামনে একটা মাইনাস থাকতো, মানে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা, tan এরটা কি, tan x ইজ tan ইনভার্স এক্স, এটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর যদি কট থাকতো তাহলে শুরুতে কি চলে আসতো, একটা মাইনাস চলে আসতো। আর sec আর cos এর ক্ষেত্রেও সেম, sec ইনভার্স এক্স যেটা, সেটা হলো 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আর কসিক ইনভার্সের ক্ষেত্রে জাস্ট এই সূত্রেরই সামনে একটা কি মাইনাস চলে আসবে। আচ্ছা, তো দেখো যে এই দুটার মধ্যে কিছুটা হইলেও সিমিলারিটি আছে বলা যেতে পারে, যে এই জিনিসটাই জাস্ট রুটের মধ্যে ঘুরে যাবে এবং সামনে একটা এক্স চলে আসবে, এভাবে মনে রাখার চেষ্টা করবা। তবে সেক আর কসেকটা খুব একটা আসে না, সাইন কস টেন এই তিনটাই বেশি আসে। তো কোনটা আসবে না এটা তো বলা যাবে না, সবগুলোর প্রস্তুতি নিয়ে রাখা উত্তম। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হয়, এই ইনভার্সের ম্যাথ গুলোর ক্ষেত্রে আমাদের বিপরীত ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আমরা করেছি সেকেন্ড পেপারের 7th চ্যাপ্টার যেটা, ওখান থেকে কিছু অংশ লাগে। কারণ দেখো যে ইনভার্সের সূত্রগুলো একটু ঘুটে। যখন তোমার দেখা যাচ্ছে যে ট্যান ইনভার্স, ধরে নাও যে এরকম দেওয়া আছে ট্যান ইনভার্স, ভিতরে একটা খুব এক্স রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার এক্স এরকম একটা জিনিস দিয়ে রেখেছে। তুমি যদি এটাকে সূত্রে ফেলে দাও তাহলে এই গোটাটাকে এক্স আকারে নিতে হবে, মানে গোটাটা স্কোয়ারের মধ্যে যাবে, তখন স্কোয়ার সূত্র অনেক বড় ঝামেলা চলে আসবে। তো আগেই ইনভার্সের সূত্র না ফেলে চেষ্টা করতে হবে ভিতরের অংশটাকে কোনোভাবে ছোট করা যায় কিনা। ওটা বিপরীত ত্রিকোণমিতির মাধ্যমে হোক বা ত্রিকোণমিতির মাধ্যমে হোক, এটাকে ছোট করলে দেন সূত্র ফেললে সূত্র মানে ইকুয়েশনটা সহজ হয়ে যাবে। তো যেটা লিমিটে আমরা একটু আগে বললাম, যে লিমিট ও ত্রিকোণমিতিক ফাংশনকে আগে চেষ্টা করতে হবে যে ছোট করা যায় কিভাবে। তো আমরা এটাকেও চেষ্টা করব কিভাবে ছোট করা যায়। তো এরকম অঙ্ক দেখি একটা। তো দেওয়া আছে, দেখো যে tan ইনভার্স 2 root x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এর অন্তরজ কত। আচ্ছা, তো এটাকে যদি আমরা এখন ডাইরেক্ট আগে ইনভার্সে ফেলে দিই, হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু যদি y ধরি, তাহলে dy বাই dx বা y1 কি আসবে, y1 ইজ ইকুয়াল টু, এটাকে টোটালটাকে x ধরে যদি আমরা স্কোয়ারে যাই তাহলে অনেক ঝামেলার সমীকরণ চলে আসবে। তবে চেষ্টা করবো কি এটাকে ছোট করি। দেখো যে tan ইনভার্স 2 root x ডিভাইডেড বাই এক্স কে আমরা যদি রুটে কনভার্ট করি তাহলে কিভাবে আসবে, 1 মাইনাস রুট এক্স নিলাম, এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে দেখো যে এক্সটা ফিরে আসলো। আর এটা একটা সমীকরণের মধ্যে পড়ে না, আমরা ত্রিকোণমিতিতে দেখেছিলাম বিপরীত ত্রিকোণমিতিতে, যে এক্স tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে কি 2 tan ইনভার্স এক্স, তাই না। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারবো, দেখো যে 2 tan ইনভার্স এক্স, এক্সটা মানে আমার কি এখানে রুট এক্স, বোঝা গেল। এবার আমরা এটাকে সূত্রে ফেলি, দেখো এখানে তখন সূত্রটা ইজি হয়ে যাবে। এবার আমার 2 থাকলো, tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি, আমরা দেখলাম যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে রুট ওভার এক্স এর উপরে স্কোয়ার, তাহলে এটা কি 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এক্স। এখান থেকে আরেকটু হবে যে রুট এক্স এর ডিফারেন্সিয়েট করতে হবে, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই 2 রুট এক্স, tan ইনভার্স রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস রুট ওভার এক্স এর উপর স্কোয়ার ইনটু, এবার হবে কি tan ইনভার্স, সরি রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 2 রুট এক্স। তাহলে এখানে আবার 1 বাই 2 রুট এক্স কি হবে, গুণ অবস্থায় থাকবে, 2 2 কাটা, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইন্টু 1 প্লাস এক্স।
এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? সামনে আগাই আমরা। তো একটু মিটিং এর জন্য সামনে যাই। আচ্ছা, তো এবার আরেকটা দেখি, এবার কসের একটা দেখি যে কস ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার হাফ দেওয়া আছে। এটারও আমাদের জিজ্ঞেস করেছে y1 ইজ ইকুয়াল টু হোয়াট, সরি এটা y ইজ ইকুয়াল টু বলেছে। আচ্ছা, এখানে দেখো যে আরে আমার লেখা, হুম, তো এখানে দেখো যে কস ইনভার্স কি লিখলাম এটা, তো এটাকে যদি আমরা ভালোভাবে লিখি তাহলে কি আসবে যে কস ইনভার্স যে থেটাটা আছে কসের, সেটা কি টোটালটাই রুটের ভিতরে আছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 এই আকারে আছে। তো এখন আমরা যদি এখানে কস ইনভার্সের সূত্র ফেলি তাহলে কস ইনভার্সের সূত্রতে আমরা দেখলাম যে ওটা এমনি ঝামেলার 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাদের এই ভিতরের সমীকরণটা আসবে কি অনেক জটিল। এক্ষেত্রে আমরা কি করব তাহলে এখন, যে এটাকে ভাঙে কোনো রকম ভাবে ছোট করা যায় নাকি। তো দেখো যে আমরা যদি এখানে এক্স কে কিছু একটা ধরে নেই, ধরো না এক্স ইজ ইকুয়াল টু আমরা ধরলাম যে কস টু থেটা, কস টু থেটা ধরে নিলাম, তাহলে এখানে লাভটা কি হবে, আমরা জানি যে 1 প্লাস কস টু থেটা এটা ইজ ইকুয়াল টু কি, 1 প্লাস কস টু থেটা ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার থেটা। তাহলে এখানে আমরা স্কোয়ার রুটটা কেটে ফেলতে পারবো, রুটটা উধাও হয়ে যাবে, তাহলে থেটাটা বাইরে চলে আসবে, তাহলে ইকুয়েশনটা ইজি চলে আসবে। তাহলে ওইটাই করি, যে কস ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স এর জায়গায় লিখবো আমরা কস টু থেটা ডিভাইডেড বাই 2। এক্স আমরা ধরেছিলাম এক্স ইজ ইকুয়াল টু কস টু থেটা। আচ্ছা, এবার সামনে আগাই। তো কস ইনভার্স রুট ওভার 1 প্লাস কস টু থেটা মানে কি 2 কস স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 2, রুটু কাটা, দেখো যে কস ইনভার্স স্কোয়ার আর রুটও কাটা, তাহলে থাকবে কি কস ইনভার্স কস থেটা, তাহলে ইনভার্স আর কসও কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে, থাকবে কি শুধু থেটা। কিন্তু আমরা তো থেটা নিয়ে না, আমরা এক্স নিয়ে কাজ করছি এখন, তাহলে আমাকে থেটা ইজ ইকুয়াল টু এক্স এর সমীকরণটাকে এখানে ফেরত নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে বের করি, এখানে থেটা মানে কত আসবে, থেটা ইজ ইকুয়াল টু কি আসবে, যে কস ইনভার্স এক্স, দেখো যেটা আসবে হলো কস ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এখানে থেটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা হাফ ইন্টু কস ইনভার্স এক্স। এখন এটারে ডিফারেন্সিয়েট করি তাহলে চলে আসবে হাফ থেকে গেল কস ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই সরি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। এটাকে যদি পরিষ্কারভাবে লিখি তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি যে ইনভার্সের গুলো বোঝা গেল। আচ্ছা, এবার আমরা দেখি যে যদি কোনো কখনো আমাদের এক্স ওয়াই ব্যতীত অন্য কোনো চলক যদি চলে আসে সেক্ষেত্রে কি করব। যেমন ধরো যে এখানে আমাদের বলেছে যে এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াইস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, আবার বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াইস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, সরি এটা প্লাস হবে। হুম, এখন আমাকে এখানে জিজ্ঞেস করেছে যে dy বাই dx ইজ ইকুয়াল টু কত।
তো এখানে দেখো যে এক্স এবং ওয়াই ব্যতীত টি টা চলে আসছে মাঝখানে, কিন্তু আমরা যদি এখন ডিফারেন্সিয়েট শুরু করি যে কোনো একটা নিয়ে, তাহলে সেখানে কি টি আসবে, মানে টি দিয়ে করতে হবে, টি বাই ডিএক্স এরকম আসবে। তো সেক্ষেত্রে আহ, আমাদের অ্যান্সারে চাইছে শুধু এক্স এবং ওয়াই, তাহলে আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিব, যাতে টিটা কি উভয় পক্ষ থেকে আউট হয়ে যায়, যে এক্স আর ওয়াইটাই বাকি থাকে। তাহলে প্রথম সমীকরণটা আমরা নিই, এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই টি ডিভাইডেড বাই 1 + t²। তো এখানে এখন আমরা এক্স কে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তাহলে এক্স কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে sin ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 + t², বিপরীত ত্রিকোণমিতি থেকে বসাইলে এটা সূত্র কি 2 tan ইনভার্স t, মনে আছে? তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি আসবে, সরি এটা একটু হলো 2 tan ইনভার্স t, টা এখানে লেখা উচিত হয় না, এখানে লিখি 2 tan ইনভার্স t, কারণ আমরা এখানে ডিফারেন্সিয়েট করছি। তো তাহলে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করি, 2 tan ইনভার্স t এর ডিফারেন্সিয়েশন কি 1 + t², এটা গেল প্রথমটার ডিফারেন্সিয়েশন। এবার যাই y এর সাপেক্ষে। তো y এর সমীকরণ কি ছিল, y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 - t², এটা মানে কি 2 tan ইনভার্স t। তাহলে এটাও ডিফারেন্সিয়েট করি। তাহলে এবার করবো কি dy কে ডিফারেন্সিয়েট করব dt এর সাপেক্ষে। তাহলে y কে dt এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সেম অ্যান্সারই আসবে 1 ডিভাইডেড বাই 1 + t²। এখন দেখো যে আমাদের অ্যান্সারে চাইছে হলো dy বাই dx, তাহলে আমাদের dy লাগবে ওপরে, dx লাগবে নিচে। এটা যদি আমাদের সমীকরণ 1 হয়, এটা যদি আমাদের সমীকরণ 2 হয়, তাহলে সমীকরণ 2 ডিভাইডেড বাই সমীকরণ 1 করলে কি আসবে, dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt, এটা ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 + t² ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1 + t²। আচ্ছা, এখানে দেখো যে ডিটি ডিটি যদি আমরা এই নিচের অংশটাকে যদি আমরা উল্টাই দেই, হ্যাঁ এটাকে যদি এই পাশে নিয়ে যা উল্টাই দেই, তাহলে ডিটি ডিটি কাটা হয়ে যাবে, থাকবে কি ডিওয়াই বাই ডিএক্স। এটা ইজ ইকুয়াল টু এখানে কি 1 1 কাটা, তাহলে সরি উপর নিচ কাটা, তাহলে থাকবে কি আমাদের 1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর অ্যান্সার কত, 1। ক্লিয়ার? এরকম যদি আমাদের অঙ্ক থাকে, ধরো থিটা নিয়েও থাকতে পারে, হ্যাঁ যে এক্স ইজ ইকুয়াল টু সামথিং থেটা, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং থেটা আছে, কিন্তু চাইলো তোমাদের কাছে ডিওয়াই ডিএক্স, তাহলে উভয় পক্ষকে থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ডি থেটা দিয়ে, দিয়ে ভাগ করে দিব, তাহলে থেটাটা আউট হয়ে যাবে, শুধু ওয়াই আর এক্সটা থেকে যাবে। আচ্ছা সামনে আগাই। আচ্ছা, এবার আমরা একটা ইকুয়েশন দেখব, যদি আমাদের কখনো পাওয়ারের উপরে পাওয়ার, মানে সরি কোন সংখ্যার উপরে পাওয়ার থাকে, সেটাও এক্স হয়। এখন পর্যন্ত আমরা দেখলাম যে দুইটা এক্স এর গুণফল অথবা কি দুইটা এক্স এর ভাগফল, এটা ইউভি দিয়ে করতে পারবো। এখন আমরা দেখবো যদি আমাদের এক্স এর উপরে পাওয়ার এক্স থাকে তাহলে কি হবে, যে এক্স টু দি পাওয়ার এক্স আছে, সেক্ষেত্রে যদি রিটার্ন করতে যাই তাহলে আমরা কি এটা ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এটা ধরে নিব, এবং উভয় পক্ষ কাকে নিয়ে আসবো, লন নিয়ে আসবো। লনের কাজ কি, লন কি করে, পাওয়ারকে সামনে নিয়ে আসে, তাহলে লন নিয়ে আসলে এটা কি হবে আমার লন এক্স চলে আসবে, মানে এক্সটা সামনে চলে আসবে। তারপর উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করবো, অ্যান্সার আসবে। তো এটার একটা শর্টকাট ওয়ে আছে, যদি আমাদের এরকম থাকে যে ধরে নাও যে ইউ টু দি পাওয়ার ভি আকারে আছে, হ্যাঁ দুটাই এক্স এর মান, তাহলে এটার অ্যান্সার হবে যেটা সমীকরণ আছে ওইটাই ইউ টু দি পাওয়ার ভি, তারপরে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো, পাওয়ারটা উপরে মূল সংখ্যাটা নিচে, মানে ভি ডিভাইডেড বাই ইউ ইন্টু হরের ডিফারেন্সিয়েশন ডিডিএক্স ইন্টু ইউ, ঠিক আছে, প্লাস আবার লন হর মানে লন ইউ ইন্টু, এবার আমরা ডিফারেন্সিয়েট করবো ডিডিএক্স অফ ভি। ক্লিয়ার? জিনিসটা আবার বলি, যেটাকে করতে বলবে আচ্ছা, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে সব থেকে সুবিধা হয়। ধরে নাও যে এক্স টু দি পাওয়ার এক্স আছে, এটার আমার ডিফারেন্সিয়েশন জানতে চাইছি, এটার ওয়াই ওয়ান কত, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর ওয়াই ওয়ান হবে ডাইরেক্ট, এটা ইজ ইকুয়াল টু যেটা আছে সেটাই লিখে দিই, ডিডি এক্স অফ এটা ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এই দুটাকে ভগ্নাংশ, পাওয়ার উপরে নিচে সংখ্যা, তারপর লন হর
সরি লন না, ddx of r, ddx of x, আচ্ছা ddx of x প্লাস লন x আবার কি ddx of উপরের x। আচ্ছা এবার আসে কি x টু দি পাওয়ার x থাকলো, x x কাটা, x এর ডিফারেন্সিয়েশন কি 1 প্লাস এখানে x এর ডিফারেন্সিয়েশন 1 থাকলো কি ln x, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আলাদাভাবে দুই পক্ষে লন নিয়ে এসে ভেঙে চুরে অঙ্ক করার প্রয়োজন হলো না, এক সূত্রে হয়ে যাবে। এরকম আরেকটা প্র্যাকটিস করি তাহলে একবারে ক্লিয়ার আসবে। দেখো যে বলেছে যে আমাদের y ইজ ইকুয়াল টু, y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার sin x। হ্যাঁ তাহলে y1 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা তো আমরা যাই, তাহলে y1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যেটা সমীকরণ ধরো x এর উপরে x আছে, তাহলে u টু দি পাওয়ার v আকারে, তাহলে কি উপরে আমার v মানে পাওয়ারটা, সরি আগে x টু দি পাওয়ার ওইটাই যেটা আছে সেটাই, এবার ব্র্যাকেট ওপেন করে উপরে আমার পাওয়ার, নিচে চলো x, এরপরে ddx অফ x, তাহলে x এর ডিফারেন্সিয়েশন কি 1, আচ্ছা লিখেই করি তাহলে সুবিধা হবে, ddx অফ x তারপরে প্লাস ln x ইনটু ddx অফ, নিচে লিখলাম ddx অফ ln। ক্লিয়ার? এরপরে লিখি যে x টু দি পাওয়ার sin x আছে, sin x ডিভাইডেড বাই x ইনটু x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস ln x থাকলো, আর ddx অফ sin x মানে কি cos x। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল। এখন তুমি কোনো কিছুকে বের করে গুণ করে কমন কমন নেওয়ার তো কোনো উপায় নাই, এটাই আমাদের অ্যান্সার, x টু দি পাওয়ার sin x sin x বাই x প্লাস cos x ln x। ক্লিয়ার? u টু দি পাওয়ার v আকারে থাকলে ভগ্নাংশটাকে উপর নিচে লিখবো, নিচেরটার ডিফারেন্সিয়েশন প্লাস নিচেরটার লন, উপরেরটার ডিফারেন্সিয়েশন, এ হইলো আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে সামনে আগাই আমরা। এবার আমরা আগাবো, যদি দেখি যে যদি আমাদের কোনো সমীকরণে x এবং y দুইটাই থাকে, হ্যাঁ সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন কি করব। তো সেক্ষেত্রে আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে x টা পুরাটা ডিফারেন্সিয়েট হয়ে যাবে, y কেও আমরা ডিফারেন্সিয়েট করব x এর মতো করে, কিন্তু লাস্টে একটা সমীকরণ রেখে যাব যে dy বাই dx। যেমন ধরে নাও যে একটা সমীকরণ করি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে বললো, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হবে কি, x এর সাপেক্ষে যদি করি তাহলে 2x ডিফারেন্সিয়েশন শেষ, এটা মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন করলে কি 2y, তারপরে লিখবো যে dy বাই dx, এই অংশটা একটু এক্সট্রা থেকে যাবে। হ্যাঁ, পরে আমার ডিফারেন্সিয়েশনের অ্যান্সার কি আসবে, যে এটা ইজ ইকুয়াল যদি 0 বা কিছু দেওয়া থাকে তাহলে এগুলোকে পাশে পাঠিয়ে দিয়ে লাস্টে dy বাই dx টা বের করে ফেলবো, এটা আমাদের ডিফারেন্সিয়েশনের মান আসবে। ঠিক আছে, আচ্ছা একটা অঙ্ক দেখি। ধরে নাও যে বলেছে যে x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু কত। আচ্ছা তো প্রথমে কি করব আমরা, এটাকে আগে নর্মাল সমীকরণ বানাই, তো নর্মাল করার উপায় কি, লন নিয়ে আসতে হবে। ঠিক আছে, লন নিয়ে এসে উপর নিচটা সমান করতে হবে। এখন দেখো যে এক্স এর উপরে ওয়াই আছে, ওয়াই এর উপরে এক্স আছে, এই জন্য আমরা ইউ টু দি পাওয়ার ভিটা খাটাইতে পারছি না, যদি দুইটাই এক্স থাকতো তাহলে হইতো। তো আমরা এখানে লন নিয়ে আসি, লন নিয়ে আসলে কি ওয়াই লন এক্স ইজ ইকুয়াল টু এক্স লন ওয়াই, এরকম আসবে। আচ্ছা তো আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, ওয়াই লন এক্স মাইনাস এক্স লন ওয়াই ইজ ইকুয়াল টু 0। এইরকম সমীকরণের ক্ষেত্রে এখন আমাদের দেখো এক্স ওয়াই দুটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সেক্ষেত্রে আমাদের সহজ উপায় হচ্ছে, একভাবে যদি করতে চাই সেটা হলো ডিওয়াই বাই ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু ওপরে এই সমীকরণটাকে মানে 1 নম্বর সমীকরণ যদি দিই, এককে ডিফারেন্সিয়েট করব ওপরে হলো এক্স এর সাপেক্ষে, ডিভাইডেড বাই নিচে ডিফারেন্সিয়েট করব ওয়াই এর সাপেক্ষে, এটা হলো শর্টকাট। তো
শুরু করি। ওই আগে ট্যাবটা আউট হয়ে গেছে, হয়তো বা ফুল হয়ে গেছে কিনা। যাই হোক, আমরা নতুন ভাবে শুরু করি। আচ্ছা, নতুন ভাবে কিছুই নাই, ওখান থেকে শুরু করি। ম্যাথটা আউট হয়ে গেছে, ম্যাথটা আবার তুলি। যেমন আমাদের সমীকরণ তৈরি হয়েছিল মেবি যে y ln x মাইনাস x ln y, এরকমই। x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x, এরকমই ছিল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যে শর্টকাটটা দেখছিলাম সেটা হচ্ছে যে শর্টকাট ছাড়া যদি আমরা করতে যাই তাহলে কি এটাকে ডিফারেন্সিয়েশনে চলে যাব। দেখো ইউ ভি এর মাধ্যমে পড়বে, এটাকে ইউ, এটাকে ভি, এটাকে ভি ইউ, এটাকে ভি করতে হবে। তো এটা না করে আমরা যদি শর্টকাট করতে চাই তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা ইজ ইকুয়াল টু আসবে যে আহ ওপরে আমরা এটাকে এখানে করব হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিভাইডেড বাই নিচে করব ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে আমাদের একবারে অ্যান্সারটা চলে আসবে। তো দেখি যে আমাদের সমীকরণটা আছে কি y ln x মাইনাস x ln y। তো এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে আসবে কি y আমাদের স্থির, ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x মাইনাস ln y থেকে যাবে x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই, এবার করব y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের সময় মনে রাখবা x আমার ধ্রুবক হয়ে যাবে, তার মানে x এর কোনো ডিফারেন্সিয়েশনই হবে না। তাহলে এখানে যদি ডিফারেন্সিয়েশন করি প্রথমটা, তাহলে y এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে থাকবে কি ln x মাইনাস, এখানে y এর ডিফারেন্সিয়েশন কি x থাকবে ln y মানে 1 বাই y। ঠিক আছে, এবার এটাকে ছোট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে থাকবে y মাইনাস x ln y বাই x ডিভাইডেড বাই নিচে y, y ln x মাইনাস x। এটাকে উল্টাই দিলে এখন আমাদের অ্যান্সার আসবে কত, y ইন্টু y মাইনাস x ln y ডিভাইডেড বাই x ইন্টু y ln x মাইনাস x। ঠিক আছে, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, সামনে যাই। ধরে নাও তোমাকে বললো যে একটা সমীকরণ দেওয়া আছে মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস 4y কিউব ইজ ইকুয়াল টু 0। এটার এখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। এখানে দেখো এক্স ওয়াই দুইটাই আছে, তো এখানে ডিফারেন্সিয়েশন করতে গেলে কি আলাদা আলাদা ভাবে করতে গেলে অনেক ঝামেলা হবে। বা ঝামেলা বলতে কি যে তোমাদের প্রত্যেকটা টার্মের একবার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ওয়াই ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন এই জায়গাতে আমাদের ইউভি খাটবে, তো সেক্ষেত্রে আমরা না করে ডাইরেক্ট শর্টকাট সূত্র যদি করি যে ডিওয়াই বাই ডিএক্স এটা ইজ ইকুয়াল টু কি উপরে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এখন উপরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। তো উপরে এক্স এর সাপেক্ষে করলে 5x টু দি পাওয়ার 4 মানে 4×5 = 20, এক্স এর পাওয়ার একটা কমে হয়ে যাবে কিউব, 4 5 এর সাথে গুণ হলো, মাইনাস এক্স এর সাপেক্ষে করলে 3x² ইন্টু ওয়াই প্লাস, যেহেতু আমরা এখানে এক্স এর সাপেক্ষে করছি আর এখানে কোনো এক্স নাই তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এবার আসি ওয়াই এর সাপেক্ষে নিচে, তো নিচে ওয়াই এর সাপেক্ষে করলে এখানে কোনো ওয়াই নাই তাহলে এই টার্মটা 0 ধ্রুবক পদ, মাইনাস এখানে ওয়াই আমার একটা আছে তাহলে এক্স কিউব থাকলো, ওয়াই এর পাওয়ার 1, তাই ওয়াই গায়েব হয়ে যাবে, প্লাস এখানে ওয়াই এর উপরে কিউব আছে, কিউব 3 সামনে এসে 3 4 12, ওয়াই এর উপরে থাকবে স্কয়ার। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি 20x³ মাইনাস 3x² y ডিভাইডেড বাই 12y² মাইনাস x³। ঠিক আছে, আচ্ছা সরি এখানে শর্টকাটটা লেখা হয় নাই। শর্টকাটের শুরুতে এখানে একটা মাইনাস থাকবে, ঠিক আছে, এজন্য আমি ক্যান্সার পরে মনে মনে হচ্ছে না। আচ্ছা, তো এই শর্টকাটের শুরুতে আগে একটা মাইনাস দিয়ে নেবো, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন ডিভাইড বাই ওয়াই এর ডিফারেন্সিয়েশন। তাহলে এখানেও আমাদের কি সামনে একটা মাইনাস চলে আসবে, পরে মাইনাস দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা অ্যান্সার। আচ্ছা, তো এবার আমরা একটা টপিক দেখি, আমাদের হাতে সময় কম আর কয়েকটা টপিক আছে তাহলে শেষ হয়ে যাবে। এবার দেখবো যে এন তম ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করে।
যেমন ধরে নাও যে তোমাদের দেওয়া আছে y ইজ ইকুয়াল টু লন x। এখন তোমাকে বলেছে যে y এর ডিফারেন্সিয়েশন করো 9 নম্বর পদ পর্যন্ত। 9 ইজ ইকুয়াল টু কত, মানে তোমাকে টোটাল 9 বার ডিফারেন্সিয়েট করা লাগবে, ঠিক আছে? তো এখন যদি একবার একবার করে শুরু করো তাহলে একবার আসবে 1/x, তারপরের বার আসবে কি 1 - 1/x², তারপরে 2/x³ এভাবে তোমাকে টোটাল 9 নম্বর পর্যন্ত যাওয়া লাগবে, যেটা একটু সময় সাপেক্ষ। তো কিছু শর্টকাট ম্যাথ ল আছে বা সূত্র আছে যেগুলো দিয়ে ডাইরেক্ট আমাদের এই 9তম পদ পর্যন্ত বা যততম বলুক n তম পদ পর্যন্ত নির্ণয় করা যাবে। তো আমরা ওই সূত্রটা দেখি। তো সূত্রগুলো তোমরা তুলে নাও যদি কারো কাছে না থাকে, আর থাকলে তো ভালো। দেখো যে যদি আমাদের y তো না, আচ্ছা n তম পদের ডিফারেন্সিয়েশন সবগুলোর ক্ষেত্রে দিবে না, কারণ সবগুলো অনেক হার্ড হয়ে যায়। কিছু কিছু কমন আসে যেগুলো হলো এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার গুলো, আর একটা আসে হইলো লন, সাইনের গুলো আসে মাঝে মাঝে, হ্যাঁ, যেগুলোই আসে। তো আমরা যদি আসে দেখো যে y ইজ ইকুয়াল টু যদি বলে যে e টু দি পাওয়ার mx, সেক্ষেত্রে y n এর মান আমাদের y n এর মান আসবে হলো m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx, ঠিক আছে? এখন এখানে এখন হলো তোমাদের দেখো, যখন আমাদের যদি বলে যে এরকম একটা সমীকরণ দিয়ে এটাতে বললো যে তোমরা y হলো y 30 এর মান কত হবে, মানে 30 বার ডিফারেন্সিয়েশনের পর, তাহলে তোমরা জাস্ট এই যে y 30 ইজ ইকুয়াল টু এখানে n যেখানে পাবা সেখানে জাস্ট 30 বসাই দিবা, মানে m টু দি পাওয়ার 30 e টু দি পাওয়ার mx। এটাই হলো তোমাদের অ্যান্সার। হ্যাঁ, তো এটা আমরা ম্যাথের মাধ্যমে আরো দেখবো। তো আগে জাস্ট সূত্রগুলো আমরা লিখে নেই। এটা আসলে কি yn ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx। আচ্ছা, এবার যদি আসে হচ্ছে y টু দি পাওয়ার x টু দি পাওয়ার m দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m, তাহলে yn ইজ ইকুয়াল টু হবে mpn x টু দি পাওয়ার m মাইনাস n। হ্যাঁ, এখন আসি এটার ব্যাখ্যাটা দেই। এমপিএনটা কি? এমপিএন জানার কথা সবার, এমটা হলো মেন কথা বললে গেলে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো যতগুলা এন বলবে, হ্যাঁ, তততম ফ্যাক্টোরিয়ালটা আমাদেরকে বের করতে হবে। এটা যে এটা ইনটু এক্স এম মাইনাস এন, টোটাল পাওয়ার থেকে যত পাওয়ার বাদ দিতে, মানে যতবার ডিফারেন্সিয়েশন করবে ততবার পাওয়ার কি এক এক করে কমে যাবে। তাহলে 9 বার ডিফারেন্সিয়েশন করলে কি 9টা কমে যাবে, তাহলে টোটাল পাওয়ার -9। এটা গেল এক্স টু দি পাওয়ার এম এর ক্ষেত্রে। এবার এক্স ইজ ইকুয়াল টু যদি লন থাকে, যে লন এ এক্স প্লাস বি এ আকারে আছে, আমি বড়টাই দেখাই দিই, হ্যাঁ, অনেক জায়গাতে যে বি অংশটা থাকে না, তারপরেও যদি থাকে তাহলে তাহলে এক্ষেত্রে আমাদের ওয়াই এন ইজ ইকুয়াল টু আসবে -1 টু দি পাওয়ার n -1 n-1 a ফ্যাক্টোরিয়াল, নেট স্লো করছে নাকি? আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ax প্লাস b টু দি পাওয়ার n, ঠিক আছে? এখানে ব্যাখ্যা করে দেই, যদি আমাদের এই অংশটা থাকে, আমাদের লনের অ্যান্সার কি দেখেছিলাম 1/n 1/x, লন এক্স মানে 1/x। এই 1/x এর পরে কি পাওয়ারের একটা শুরু হয় যে 1/x², তারপর 2/x³ 6/x⁴ এইভাবে আগাতে থাকে। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারবো, -1 টু দি পাওয়ার n-1 ইন্টু n-1 এর উপর 1 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n, এক্স এর সাথে যেটা গুণ থাকবে, ডিভাইডেড বাই যে অংশটা লনের সাথে থাকবে সেটার উপরে পাওয়ার থাকবে n। আচ্ছা, তো এরপরে দেখি যে আরেকটা থাকে, যদি আমাদের y ইজ ইকুয়াল টু 1/ax প্লাস b এটা থাকে, যেমন ধরো যে y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1/5x প্লাস 3, এটা ডিফারেন্সিয়েট করতে বললো তোমাকে n তম পদের পর্যন্ত। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের yn ইজ ইকুয়াল টু কত হবে? yn ইজ ইকুয়াল টু হবে যে -1 এর উপরে পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ax প্লাস b ইন্টু n প্লাস 1। এখানে n প্লাস 1 কেন? দেখো যে যখন তুমি ওখানে y1 নির্ণয় করবা তখন এটার উপরে কি স্কয়ার চলে আসবে, y2 যখন নির্ণয় করবা তখন এখানে কিউব চলে আসবে, মানে যতটা সংখ্যা ডিফারেন্সিয়েশন করবা তার থেকে এক পাওয়ার বেশি থাকবে হরে। তাই এখানে আমার আসবে n+1, ওপরে -1 এর উপরে পাওয়ার n, আর n এর উপরে ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমাদের এই সমীকরণের ক্ষেত্রে n তম ডিফারেন্সিয়েশন গেল। আপাতত এগুলোই লাগে মেইনলি আমাদের। একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা।
যেমন আমাদের বলেছে যে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। হ্যাঁ, তাহলে আমাদের হইলো এখানে জানতে চাইছে যে y4 ইজ ইকুয়াল টু কত। হ্যাঁ, তো দেখো যে y টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স আছে, সরি এক্সটা পাওয়ার আকারে আছে, টু টাইপিং মিস্টেক হয়েছে, এক্সটা পাওয়ার আকারে আছে এখানে। তো এটার আমরা এনতম পদ ডিফারেন্সিয়েশন কি দেখলাম, yn ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে y4 ইজ ইকুয়াল টু কত হবে, এম টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এম এক্স। এখন তোমরা একটা একটা করে করে দেখো, তাও এটাই আমাদের অ্যান্সার আসবে। তো এমসিকিউ এর ক্ষেত্রে এটা খুব দ্রুত কাজ করা যায়, তোমরা সিকিউ এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবা। সিকিউ মেনলি এত শর্ট জিনিস আসে না, এমসিকিউ তে বেশি আসে এই টপিকটা। আচ্ছা, তো দেখো যে একটা একটা করে করলেও এটা অ্যান্সার আসবে। এবার আসি যে দেখো বলেছে যে y ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স প্লাস 5 টু দি পাওয়ার 7। এখন বলেছে y8 ইজ ইকুয়াল টু কত। এরকম এটা হইলো, এরকম অঙ্ক দেখলে আগে দেখবো যে কততম পদে কতবার ডিফারেন্সিয়েট করতে বলেছে। হ্যাঁ, আগে এই অঙ্কতে যাওয়া যাবে না। দেখো যে আমাদের পাওয়ার আছে সর্বোচ্চ 7, কিন্তু ডিফারেন্সিয়েট করতে বলেছে 8। তো আমি এক্স স্কোয়ার কে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েট করতে পারবো বলো তো। একবার 2x হবে, পরের বার 2 হবে, মানে দুইবার। তো দেখলাম কি যত পাওয়ার সর্বোচ্চ ততবার ডিফারেন্সিয়েট করা যায়, এর পরের বার করলে কি হবে, জিরো চলে আসবে। হ্যাঁ, তো দেখো যে আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে 7, কিন্তু আমাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে কত, 8 বার। তাহলে সপ্তম পদ পর্যন্ত একটা অ্যান্সার পাবো, কিন্তু অষ্টমে গেলে ওটার অ্যান্সার কি হয়ে যাবে, অষ্টমে গেলে অ্যান্সার হয়ে যাবে আমাদের জিরো। তাহলে y8 এর মান কত, জিরো। ক্লিয়ার? আচ্ছা, তো সামনে দেখি। যেমন আরেকটা দিয়েছে যে দেখো যে আহ বলেছে যে y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 100। তাহলে y100 ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, এবার দেখো যে পাওয়ারও আছে আমার 100, কিন্তু আমার ডিফারেন্সিয়েশন চাইছেও আমার 100টা, তার মানে ডিফারেন্সিয়েশন করা যাবে। কিন্তু এখন বিষয় হলো যে দেখো যে এক্স কে যখন এক্স স্কোয়ার কে আমরা যখন দুইবার ডিফারেন্সিয়েট করলাম, তখন আমাদের অ্যান্সার আসলো 2। ওখানে কিন্তু এক্স এর কোনো পদই বাকি ছিল না, তাই না, এক্স আউট হয়ে গেছে। সেম ভাবে এখানে কি হবে দেখো যে 100 সামনে আসবে, পরের বার 199 আসবে, পরের বার 98 আসবে, এভাবে এক এক করে বাড়তে থাকবে। এক সময় কি 100তম বারে গেলে এক্সই গায়েব হয়ে যাবে, ওয়ানটাও সামনে চলে আসবে। তাহলে এটার অ্যান্সার কি হবে, যে ওয়াই 100 এটার ইজ ইকুয়াল টু হবে কি 100-র উপরে 100 ফ্যাক্টোরিয়াল। কারণ 100 বার ডিফারেন্সিয়েশন করলে কি এক 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 করে করে আস্তে আস্তে 1 থেকে 100 পর্যন্ত গোটাটাই গুণ হয়ে যাবে, যে এক্সটা গায়েব হয়ে যাবে। তাহলে 1 থেকে 100 গুণের মানে কি 100 ফ্যাক্টোরিয়াল। এটা তুমি ক্যালকুলেটরে বসাইলেই 100 ফ্যাক্টোরিয়াল চলে আসবে, এটার ভ্যালু চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো সামনে দেখি যে দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু লন 1 প্লাস এক্স। তাহলে y2 ইজ ইকুয়াল টু কত, মানে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে বলেছে। তো একবার ডিফারেন্সিয়েট করলে তো আমাদের জন্য ইজি ছিল, 1/x দিয়ে করে ফেলতে পারতাম। এখন দুইবার করলে কি আবার হরের নিয়ম আসবে। তো এখানে তোমরা দুইটা কাজ করতে পারো, একটা হলো উপরে যে সূত্রটা দেখাইলাম ওই সূত্র দিয়েও করা যেতে পারে, অথবা আহ একবার একবার করে দুইবারও করা যেতে পারে। তো আমরা সূত্রটা একবার অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, যদি দেখাচ্ছে যে কোনো কোশ্চেনে 3 বা 4 বলে, সেক্ষেত্রে তো সূত্রটা লাগবে। তাহলে আমরা লনের ক্ষেত্রে কি দেখলাম, যে পরে সূত্রটা আরেকবার তোমাদের দেখাই দেই। লনের ক্ষেত্রে আমরা দেখলাম যে -1 এর উপরে n-1 পাওয়ার, আবার n- এর উপরে ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ax প্লাস b টু দি পাওয়ার n। এই জিনিসটাকে আমরা নিচে অ্যাপ্লাই করে দেখি। এখানে n এর ভ্যালু কত, আমরা যেটা করছি সেখানে n এর ভ্যালু হচ্ছে 2, আমার দুইতম পর্যন্ত বের করতে বলেছে। তাহলে y2 ইজ ইকুয়াল টু -1 এর উপরে পাওয়ার কত, n-1, দিয়ে আবার n- এর উপরে কি ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ax প্লাস b টু দি পাওয়ার n। এবার আমরা মানগুলো ইনপুট করি, -1 এর উপরে n, n-1 মানে 2-1, আবার 2-1 এর উপর ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার 2। এখানে a এর ভ্যালু কত,
a এর ভ্যালু হচ্ছে 1, মানে x এর সাথে যেটা গুণ থাকবে সেটাই আমার a। তাহলে a না লিখে 1ই লিখি, ফ্যাক্টোরিয়াল 1 এর উপরে 2 ডিভাইডেড বাই ax প্লাস b। ax প্লাস b মানে ln এর সাথে যেটা থাকবে এটার উপরে পাওয়ার n মানে 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে দেখো, -1 এর উপরে পাওয়ার 1, তার মানে মাইনাসই থাকে যাবে। আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা মানে 1, তাহলে -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা তোমরা দুই ভাবে করতে, ওটা ভাবে আগেরটা ভাবে করতে পারতা যে একবার একবার করে, বাট এন এরটা ইউজ করে দেখলাম যদি আমাদের 3 বা 4 বলে সেক্ষেত্রে এটা ইউজ করলে ডাইরেক্ট তোমাদের সহজে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এনতম পদ পর্যন্ত গেল, এবার আমরা দেখব সাপেক্ষে যদি আমাদের অঙ্ক করতে ডিফারেন্সিয়েশন করতে বলে। ধরে নাও দুইটা ভ্যালু বললো, বললো যে এটার সাপেক্ষে অমুকের ডিফারেন্সিয়েশন কত। যেমন দেখো যে বললো যে এক্স কিউব এর সাপেক্ষে x⁵ এর ডিফারেন্সিয়েশন কত। তাহলে এটার অ্যান্সার হবে যে ডিফারেন্সিয়েশন আছে মানে dy বাই dx, এটা ইজ ইকুয়াল টু উপরে হবে যে যার ডিফারেন্সিয়েশন করতে হবে ডিভাইডেড বাই যার সাপেক্ষে। শুরুতে dy বাই dx ddx টা লিখে দেই, তাহলে বুঝবা যে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে যার ডিফারেন্সিয়েশন করা লাগবে, হ্যাঁ, তার ডিফারেন্সিয়েটটা বসবে উপরে ডিভাইডেড বাই যার সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশনটা বসবে নিচে। তাহলে দেখো যে এটার অ্যান্সার কত আসবে, এটার ডিফারেন্সিয়েশন চাইছে তাহলে এটার ডিফারেন্সিয়েশন উপরে বসবে। x⁵ এর ডিফারেন্সিয়েশন কত, 5x⁴ ডিভাইডেড বাই এক্স কিউবের ডিফারেন্সিয়েশন বসবে নিচে, এর সাপেক্ষে চাইছে। তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি 3x²। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত, 5/3x²। ঠিক আছে, গেল আমাদের সাপেক্ষে। এবার নেক্সটে যাই। আচ্ছা, এবার আসি যে অভিলম্ব এবং স্পর্শকের ব্যাপারটা। তো সাধারণত একটা গ্রাফে ধরো কোনো একটা ক্ষেত্র আছে, এখানে কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে স্পর্শ করবে কয়টা, একটা বিন্দুতে একটা সরলরেখা স্পর্শ করবে। ধরো যে এই সরলরেখাটা স্পর্শ করেছে, স্পর্শ করেছে, তো এই স্পর্শ বিন্দুর ঢালটা আমরা নির্ণয় করবো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এই যে এই সরলরেখা, এটার যে সরলরেখা না, এই বক্ররেখাটার যে সরলরেখা, এই বক্ররেখাটার যে সমীকরণটা থাকবে সেটাকে একবার ডিফারেন্সিয়েট করলে এর dy/dx বড় dx যে জিনিসটা আসবে এটাই হলো আমাদের এই বিন্দুটার ঢাল বের হবে, স্পর্শকের ঢাল। হ্যাঁ, এটা আসবে আমাদের স্পর্শকের ঢাল। আচ্ছা, এবার এই স্পর্শকের ঢালটাকে যদি আমরা মাইনাস করে উল্টাই দেই, স্পর্শকের ঢাল পাইলাম কি আমরা dy/dx, তো এটাকে যদি আমরা মাইনাস করে উল্টাই দেই মানে dx/dy আকারে লিখি, তাহলে এটা আমাদের আসবে তখন আবার অভিলম্বের ঢাল। অভিলম্বটা হলো স্পর্শকের সাথে লম্ব আকারে থাকে। এটা যদি আমাদের স্পর্শ বিন্দু এবং এটা যদি স্পর্শ সরলরেখা হয় তাহলে অভিলম্বটা হবে এই বিন্দু থেকে লম্ব বরাবর, তাহলে এটা আমাদের অভিলম্ব। ঠিক আছে, তাহলে অভিলম্বর ঢালটা আমরা বের করবো কি, স্পর্শকের ঢালের আগে মাইনাস বসে ওটাকে উল্টাই দিব, তাহলে অভিলম্বের ঢালটা পেয়ে যাব। আচ্ছা, এবং যদি আমাদের বলে সমীকরণ নির্ণয় করতে, তাহলে একটা বিন্দু দিয়ে দিবে প্রশ্নে, ঢাল যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা এক বিন্দু এবং একটি ঢালগামী সরলরেখার সমীকরণ ওটা দিয়ে করে ফেলবো। এটা ক্লাস 8 এর বইয়ে আছে যে সমীকরণটা y - y0 ইজ ইকুয়াল টু, বা হ্যাঁ ঠিক আছে, y - y0 ইজ ইকুয়াল টু ঢাল ইন্টু x - x0। এখানে নট দ্বারা বোঝাচ্ছে যে বিন্দুটা আমাদের দেওয়া থাকবে x0 এবং y0, যে বিন্দু দেওয়া থাকবে সেই দুটো ইনপুট দিলে এখানে আমাদের সমীকরণটা চলে আসবে। আর ঢালটা বের করবো কি, এই যে বক্ররেখাটা আছে বক্ররেখার সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করলে আমাদের ঢালটা চলে আসবে। আচ্ছা, তাহলে একটা ম্যাথ দেখি। বলেছে যে 4,3 বিন্দুতে, এই বিন্দুতে একটা বক্ররেখা আছে যেটা হলো x - y² ইজ ইকুয়াল টু 12, এর ঢাল কত, এর স্পর্শকের ঢাল কত।
যে আমরা স্পর্শকের ঢালের সূত্র কি দেখলাম, যে যে সমীকরণটা থাকবে সেটার dy/dx নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা এই যে এক্স ওয়াই সম্পর্কিত সরলরেখার dy/dx এর সূত্র কি দেখেছিলাম, যে dy/dx এটা ইজ ইকুয়াল টু উপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, নিচে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 2 সামনে চলে আসবে, তাহলে 6x মাইনাস এই অংশটা তো 0 হয়ে যাবে, কারণ এখানে কোনো x পদ নাই, আর 12 ও তো 0 হয়ে যাবে। এবার নিচে আসি, নিচে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি উপরের প্রথম পদটা 0 আসবে, মাইনাস এবার -4y, 4y কে ডিফারেন্সিয়েট করলে 8y, এটা আসবে আমাদের ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সামনে একটা মাইনাস থাকবে, একটু আগে আমরা তো দেখলাম, মাইনাসটা খালি ছুটে যাচ্ছে আমার। আচ্ছা, যাই হোক, এবার এটার আমাদের অ্যান্সার কত আসলো, dy/dx এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 6x ডিভাইড বাই মাইনাস মাইনাস কাটা গেলে 8y, মানে 2 দিয়ে কাটাকাটি করলে 3/4xy। এখন আমার এখান থেকে ঢালটা বের করতে হবে, ঢাল কত। তো এখন আমাদের বিন্দুটা দেওয়া আছে, বিন্দুতে এক্স আর ওয়াই এর মান এখানে ইনপুট দিলে আমাদের ঢাল চলে আসবে, তাহলে 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, এটা ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমাদের ঢাল আসলো কত, 1। এখানে আমরা, এটা হলো 3। ক্লিয়ার? আচ্ছা, তো আরেকটা জিনিস জানা দরকার, যদি আমাদের এই স্পর্শকটা, হ্যাঁ, কোনো বক্ররেখার স্পর্শক, এটা এটা যদি এক্স অক্ষের সমান্তরালে থাকে, ধরো না যে, এটা তো এরকম হবে না, চিত্রটা এরকম আঁকাই, ধরো না যে এটা হলো আমার স্পর্শক বিন্দু এবং এ বরাবর স্পর্শক গেছে, এটা আর এক্স অক্ষ হলো আমার সমান্তরাল, তাহলে আমাদের dy/dx এটার ভ্যালু আসবে হলো 0। আর যদি y অক্ষ বরাবর হয়, যেমন ধরো এই বিন্দু, তাহলে এ বরাবর যদি স্পর্শক যায়, তাহলে এটা আর এটা সমান্তরাল হইলে তখন আবার উল্টাটা dx/dy ইজ ইকুয়াল টু 0 হবে, মানে অভিলম্ব ইজ ইকুয়াল টু 0 আসবে। আচ্ছা, তো একটা সময় অঙ্ক করি, y ইজ ইকুয়াল টু আমাদের বলেছে x³ মাইনাস 3x প্লাস 2। এখানে বলে দিয়েছে যে আহ, স্পর্শক y অক্ষের সমান্তরাল, সরি x অক্ষের সমান্তরাল, আচ্ছা x অক্ষের সমান্তরাল, তাহলে তাদের স্থানাঙ্ক, তাহলে স্থানাঙ্ক কত। কত স্থানাঙ্ক কত বলতে বলছি, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমরা আগে আদের ঢালটা দেখি, আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল হলে কি dy/dx ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে dy/dx এর ভ্যালু কত, এই জিনিসটাকে একবার কি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, একবার x এর সাপেক্ষে, তাহলে উপরে মাইনাস, উপরে হলো x এর সাপেক্ষে, তাহলে 3x² মাইনাস, ও সরি, এখানে তো আমার y এর কোনো সমীকরণই নাই, তাহলে উপর নিচ করার দরকারই নাই, একবারই চলে আসবে যে 3x² মাইনাস 3, এটা ইজ ইকুয়াল টু 0। অতএব x এর ভ্যালু কি আসছে এখানে দেখো, x ইজ ইকুয়াল টু আসছে √1, 3 কেটে যাবে, √1 মানে আমরা +-1 বলতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা x এর দুইটা ভ্যালু পাইলাম, এখন x এর ভ্যালুটা আমাদের এই সমীকরণে ইনপুট দিয়ে দিলে y এর দুইটা ভ্যালু আসবে, তাহলে দেখালে সেখানে কি স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে একটা দেখি আমরা, x ইজ ইকুয়াল টু 1 ধরে দেখি, তাহলে y ইজ ইকুয়াল টু কত আসছে, যে 1 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে 1 মাইনাস 3 প্লাস 2 y, তাহলে অ্যান্সার আসছে কি আমাদের 0। বাহ, ট্যাবই বলে দিল, খুব ফাইন। আচ্ছা, তাহলে আমাদের একটা বিন্দু পেয়ে গেলাম কি, x, y ইজ ইকুয়াল টু 1, 0। এক্ষেত্রে আমরা কি বাকিগুলো কি এভাবে, যদি আমরা -1টা বসাই, তাহলে সেক্ষেত্রে কি y এর আরেকটা ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদের আরেকটা টপিক আছে, ওটা কভার করলেই হয়ে যাবে। লাস্টে হইলো লঘুমান এবং গুরুমানের যে টপিকটা আমাদের, হ্যাঁ, এটা
এটা একটা ইম্পর্টেন্ট টপিক। লঘুমান গুরুমানের জিনিসটা কি, আমাদের যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে এবং বলবে যে সেই সমীকরণটার লঘুমান কত, গুরুমান কত, এই দুইটা চাইতে পারে। আরেকটা জিনিস চাইবে, তো একটা সমীকরণ লিখি, x² - 3x, ধরো যে এটা একবার বলবে কি চাইতে পারে কয়েকটা জিনিস, একটা হলো লঘু বা গুরুমান, লঘু বা গুরুমান। আরেকটা জিনিস চাইতে পারবে যে এক্স এর কোন মানের জন্য আমরা লঘু বা গুরুমান পাইতে পারি। হ্যাঁ, একবার চাইবে হলো এক্স এর মান অথবা লঘুমান বা গুরুমান চাইবে। তো এক্ষেত্রে কিভাবে আমরা করব, প্রথমে কি আমাদের y1 বের করতে হবে। y1 = 0 ধরলে আমরা x এর কি দুইটা ভ্যালু পাবো, ঠিক আছে, দুইটা বা একটা যাই পাই। এখন ধরে নাও যে দুইটা ভ্যালু পেলাম 1 আর 2, এরপরে আমরা y2 নির্ণয় করব। x1 y1 = 0 ধরে x এর দুইটা ভ্যালু বের করব, অতঃপর y2 নির্ণয় করব এবং y2 তে x এর যে ভ্যালুটা বসাবো সেটা থেকে একটা মান পাবো। ধরো যে y2 তে যদি আমরা 1 বসাই তাহলে মাইনাস সামথিং আসছে 1 বসানোর জন্য, আর শুধু সামথিং আসছে হলো 2 বসানোর জন্য। তাহলে x এর যে ভ্যালুর জন্য আমরা কি পজিটিভ ভ্যালু পাবো সেটার জন্য থাকবে আমাদের লঘুমান। তার মানে y এর ভ্যালু 2 এর জন্য আমরা পাবো কি লঘুমান। আর যদি x এর ভ্যালু বসিয়ে y2 আমার মাইনাস আসে তাহলে নেগেটিভের জন্য পাবো আমরা গুরুমান। তাহলে x এর ভ্যালু যদি আমার 1 হয় তাহলে আমার সমীকরণের ভ্যালু কি আসবে, গুরুমান আসবে। এখন এই 1টা আমরা নিয়ে যে প্রথম সমীকরণে যদি বসাই তাহলে যে ভ্যালুটা আসবে সেটা আমাদের কি মান হবে, গুরুমান আসবে, আর 2 বসাইলে লঘুমান আসবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা জানি না। আচ্ছা আমরা ম্যাথ করি, ম্যাথ করলে একটা ম্যাথ এক্সাম্পল দেখলে আমার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ধরে নাও যে আমাদের দেওয়া আছে y x * 12 - twice x স্কয়ার। তো ফাংশনটির এক্স এখানে বলেছে যে এক্স এর কোন মানের জন্য গুরুমান থাকবে, কোন মানের জন্য গুরুমান থাকবে, ও গুরুমান কি, একটা করি তাহলে হয়ে যাবে, গুরুমান কত, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে আমাদের সমীকরণটা কি, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ফার্স্ট ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ডেরিভেটিভকে আমরা 0 ধরবো, 0 ধরে ওখান থেকে x এর দুইটা ভ্যালু বের করব। পর ওইটাকে y ইনপুট y2 বের করে ওটাতে ইনপুট দিলে যদি নেগেটিভ আসে তাহলে কি পাবো আমরা গুরুমান, আর যদি পজিটিভ আসে তাহলে পাবো লঘুমান। তাহলে y1 নির্ণয় করি। তো এখানে দেখো যে x দুইটা আছে ভিতরে এবং একটা ব্র্যাকেটের ভিতরে বাইরে। তো এখানে আমরা ইউভি খাটিয়েও করতে পারি অথবা সমীকরণটাকে ভাঙে x এর সাথে গুণ করে দিয়েও একটা সমীকরণ বানাইতে পারি। তো ভেঙে করে দিলে কি আমাদের একবারে সমীকরণ আসবে, ডিফারেন্সিয়েশন সুবিধা হবে। অথবা ইউভি যদি করতে চাই তাহলে একের পর এক রাশি বড় হতে থাকবে। তাহলে আমরা ভেঙে নেই আগে জিনিসটাকে, হ্যাঁ, y1 বের করার আগে, y1 বের করার আগে এটাকে ভেঙে নেই। তাহলে x ইন্টু স্কোয়ারের সূত্রে ফেললে 144 মাইনাস 12 ইন্টু 2 এক্স ইন্টু 2, তাহলে 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 এক্স প্লাস এক্স স্কোয়ার। এক্স গুণ করে দিলে কি আসবে, 144 এক্স মাইনাস 48 এক্স স্কোয়ার প্লাস এখানে হবে এক্স স্কোয়ার, যেটা 4x স্কোয়ার হবে, তাহলে 4x কিউব। আচ্ছা, তাহলে এবার y1 আমাদের আসছে কত, 144 মাইনাস 2 দিয়ে গুণ করলে 96 এক্স প্লাস 12 এক্স স্কোয়ার। এখন আমরা কি ভরবো, y1 = 0। এখন এখান থেকে x এর দুইটা ভ্যালু বের হবে। তো আমরা যদি 12 কমন নিয়ে পাশে পার করে দেই তাহলে আমাদের সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস 8 × 96 8x, 12 × 144, তাহলে প্লাস 12 0। আচ্ছা, তো এখন এখান থেকে আমাদের সমীকরণ যদি সমাধান করি তাহলে x এর ভ্যালু আসবে কি 6 দুগুণে 12, তাহলে x - 6 একটা আসবে আর একটা আসবে কি x - 2, -6x - 2x, এভাবে দুইটা ভাগাইতে পারি, এটা ইকুয়াল টু 0। তাহলে x = 6, 2। এখন x এর দুইটা ভ্যালু পাইলাম, এখন কিভাবে বুঝবো যে কোনটা দ্বারা আমার গুরুমান পাবো। বলেছে যে x এর কোন মানের জন্য গুরুমান থাকবে, এটা বোঝার জন্য আমাদের y2 তে মান ইনপুট দিতে হবে। তাহলে y2 টা নির্ণয় করি। y2 কোথায় থেকে আসবে, আমাদের হইলো ওয়েট
এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করলে কি আমাদের y2 পাবো। তাহলে 144 এর ডিফারেন্সিয়েশন কি 0 হবে, কারণ x নাই। -96 প্লাস 12 দুগুণে 24x, তাহলে আসলো কি 24x - 96। তাহলে একবার এখানে আমরা কি বসাবো, এখানে আমরা যে একবার x = 2 বসাই, তাহলে y2 কত আসবে, 24 দুগুণে 48 - 96, এটা -48, যেটা আমাদের কি লেস দেন 0। তাহলে আমরা যেখানে দেখলাম যে অ্যান্সার আমার মাইনাস আসবে, সেটা দ্বারাই কি আমরা গুরুমান পাবো। অতএব গুরুমান পাবো কত দ্বারা, গুরুমান পাবো যখন আমার x কি হবে, 2 হবে। তাহলে x 6 এর জন্য কি অবশ্যই লঘুমানটা পাবো। তাহলে এখন বলেছে আবার গুরুমান কত হবে, গুরুমান বের কত হবে, তো এটা বের করার নিয়ম কি, x এর যে মানটা পাইলাম সেটা নিয়ে যে আমরা ফার্স্ট সমীকরণে ইনপুট দিয়ে দিব, মানে ফার্স্ট সমীকরণ আমাদের কোনটা, এটা y এ ইনপুট দিয়ে দিব। তাহলে গুরুমান = ফার্স্ট সমীকরণ কি ছিল, 44x, তাহলে 44 ইন্টু 2, তো -48x² -48 ইন্টু 2² প্লাস 4 ইন্টু 2 কিউব। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে মুখে মুখে গুণ করতে পারো। এটা হলো 288 মাইনাস 4 ইন্টু 48, 96, 96 দুগুণে 192, 192 প্লাস 4 ইন্টু 8, 4 8 32, 32। আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেশন করলেই স্যার আসবে। তো মাইনাস করলে এটা আসছে হইলো 160, 160 কে বিয়োগ করলে 288, 288 মাইনাস 8 2 1, আচ্ছা 128। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, 128। তাহলে এটা আমাদের কি গুরুমান, আর x এর ভ্যালু 2 এর জন্য পাবো আমরা গুরুমান। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন এটার উপরে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমাদের আপাতত অন্তরীকরণের সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো প্রায় কভার হয়ে গেছে। এখন কিছু রিটেনের ম্যাথ আছে, তো আমাদের সময় প্রায় শেষ। তো আশা করি যে বাকিগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিস করেন এগুলো সূত্রের উপরে আস্তে আস্তে। আর এমসিকিউ গুলো যত ফাস্ট করা যায় ততই ভালো। এমসিকিউ বেশি প্র্যাকটিস করেন, আর রিটেন গুলো সেম টাইপেরই আসবে, খুব একটা বড় ম্যাথ আসবে না যেখানে রিটেন থাকবে, যেহেতু মার্ক কম প্লাস সময় কম। আর ক্যালকুলেটর যেখানে থাকবে না সেখানে হিসাবগুলো আপনাদের মানে মুখে মুখে করা যায় এরকমই দিবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করতে থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, যারা পার্টিসিপেন্ট আছেন, প্রবলেম থাকলে করতে পারেন, আর না থাকলে আল্লাহ হাফেজ, এই পর্যন্তই, আপনারা লিভ নিয়ে নিতে পারেন।